করবী আর কিছু না বলেই পানিটা খেলো, আস্তে ধীরে বিস্কুটও খেলো। তন্মধ্যে ড্রয়িং রুমে কেউ একজন প্রবেশ করলেন। যেহেতু ফ্ল্যাটের দরজা খোলাই ছিল, এসে ঝলমল কণ্ঠে বললেন, আপনি বুঝি ঘুড়ির নতুন টিচার? ঘুড়ি তো দুদিনেই টিচারের ভক্ত হয়ে গিয়েছে, তাই পরিচিত হতে এলাম। অপরিচিত নারী কণ্ঠ পেতেই করবী ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো, চেয়ার ছেড়ে দাঁড়িয়ে বলল, আপনি কি ঘুড়ির ভাবি? করবীর প্রশ্ন করতে দেরি, অথচ ঘুড়ির ভাবির হাস্যোজ্জ্বল মুখ ফ্যাকাশে হতে দেরি হলো না। মেয়েটার হাত কাঁপছে, যার দরুন হাতে থাকা ট্রে এবং ট্রে সামগ্রীও কাঁপছে। মেয়েটির আকস্মিক পরিবর্তনে ভড়কে গেল করবী। ঘুড়িও ছুটে এলো, ব্যস্ত কণ্ঠে বলল, কি হলো? কি হলো? তখনও ভাবি দরদর করে ঘামছে। অস্ফুট স্বরে করবীর দিকে তাকিয়ে বলল, আপনি আপনি আশা? করবী অকপটে তার পরিচয় দিল। আমি রক্ত করবি। কেন, কি হয়েছে? ঘুড়ির ভাবি দ্রুত সোফায় বসলো, ট্রেটা রাখলো সোফার সামনে সেন্টার টেবিলটায়। শাড়ির আঁচলে মুছলো মুখ, কম্পনরত কণ্ঠে বলল, সরি, আমি ঘুড়ির ভাবি বিদিশা, পাশের ফ্ল্যাটেই থাকি। আপনি আমায় দেখে এমন চমকে গিয়েছিলেন যে? নীরবতা ছিন্ন হলো করবীর প্রশ্নে। থতমত খেলো বিদিশা, কথা ঘোরানোর অভিজ্ঞ চেষ্টা। ওহ, কাকে ভেবেছিলেন? আপনার কে হয়? করবীর প্রশ্নে বিদিশা হতাশ শ্বাস ফেললো। দৃষ্টি তার উঠতে থাকা পর্দায় হতাশ কণ্ঠে বলল, তেমন কেউ না, মুখ পরিচিত থাকে অনেক, তেমন। করবী আর প্রশ্ন করলো না, জানার কৌতূহল তার থিতিয়ে এলো। বিদিশা পরিস্থিতি ঘুরালো নতুন প্রশ্নে। কোথায় থাকেন আপনি? নওয়াজগলি, বাড়ি নং 3। কে আছে পরিবারে? কেবল বাবা। করবীর উত্তরে যেন বিদিশার মুখমণ্ডলে থাকা কালো ছায়া সরে গেল অনায়াসে, যা গোপন হলো না করবীর চোখ থেকে। বিদিশা এবার সোফা ছেড়ে উঠে দাঁড়ালো, প্রাণচঞ্চল ভাব দেখা গেল তার অঙ্গ জুড়ে। বলল, প্রশ্ন করছি বলে রাগ করবেন না যেন ভাই। করবীর এই সুন্দর সাবলীল উত্তর। রাগ করবো কেন? কৌতূহল মানুষের থাকবে, এটাই তো স্বাভাবিক। করবীর উত্তরে চকচক করলো বিদিশার চোখ। না, মেয়েটা যথেষ্ট ভালো। পড়েন কোথায়? হিমসাগর ইউনিভার্সিটি, মাস্টার্স পরীক্ষা চলছে। বিদিশা এবার চমকালো, অবাক কণ্ঠে বলল, মাস্টার্স দিচ্ছেন? করবী স্মিত হাসলো। জি, দিচ্ছি। আপনাকে দেখে বোঝার উপায় নেই, ভেবেছিলাম বড়জোর অনার্স 3য় বর্ষের ছাত্রী। এবার করবীর হাসি বিস্তৃতি লাভ করলো, বলল, অত ছোট লাগে নাকি? লাগে তো, আমি নিজে এবছর অনার্স ফাইনাল দেব। আমি আপনার ছোট, তবে ঘুড়ির ভাবি আমি, আপনি নাম ধরে ডাকতে পারেন। ভাবি ডাকলে কি রাগ করবেন? করবীর সহজ সরল আবদারে যেন বিদিশার মন পুলকিত হলো। সে 2 কদমে গিয়ে এসে তার 2 হাতে করবীর হাত ধরলো, ভীষণ আন্তরিকতার সঙ্গে বলল, আমার শুনতে ভালো লাগবে, আপু দেখো। করবী বিদিশার এমন আন্তরিকতায় মুগ্ধ হলো। বেগুনি রঙা সুতি শাড়িতে এই সুন্দর মেয়েটিকে তার নির্ভেজাল মানুষ মনে হলো। কতজন পারে এমন করে মিশতে? মানুষ তো আজকাল অহংকারের খোলসে এমনভাবে জড়িয়ে গেছে যে আর ডানা মেলে উঠতে চায় না। তার মাঝে এমন 2-1জন হয়তো থেকে যায়, সব অহংকার পিছু ফেলে। কোমল গাঢ় সন্ধ্যা নীল শাড়ি জড়িয়ে আসমান জুড়ে যেন হাঁপিত্তেশ করছে কোনো সে ব্যথায়। বেদনার নীলে আকাশ জর্জরিত। মিহি বাতাস এসে বিনা বিজ্ঞাপনে নিঃশব্দ আলিঙ্গনে দিয়ে যাচ্ছে মানব শরীরে। সে আলিঙ্গনকে সঙ্গী করে বাড়ি ফিরল করবী। দরজার সামনে আসতেই পা থেমে গেল তার। 3 জোড়া পরিচিত জুতো উকি ঝুঁকি দিচ্ছে দরজার এলোমেলো ভঙ্গিতে। করবী ত্রস্ত হাতে বেল বাজালো। সেকেন্ড পেরুতেই ঝড়ের গতিতে দরজা খুলল কেউ। সে কেউটা বিন্দু, টিয়ে রঙের সালোয়ার কামিজের গাঢ় কাজল রঙের বিন্দু, যার চোখে পদ্মপুকুর উপচে পড়ে মায়া নিয়ে। করবীর আনন্দে চোখ টলটল করে উঠল। ছুটে গিয়ে জড়িয়ে ধরল বিন্দুকে। সকল ক্লান্তিরা হামাগুড়ি দিয়ে যেন ছেড়ে গেল দেহ। বিন্দুও জড়িয়ে ধরল তার আপাকে, ভেজা কণ্ঠ। দূরে এসে দূরের মানুষ বানাইয়া ভুলিয়া যাওয়ার ফোন দিয়াটো আপা, তা তো হইব না। করবীরও কণ্ঠ কাঁপছে। তোদের ভোলা যাবে আদৌ? করবী জড়িয়ে রাখলো বিন্দুকে অনেকক্ষণ। এই ব্যস্ত নগরীতে তার বুকের ভেতর কোথায় একটা ধারালো সূচ বসেছিল। সে যাযাবর সূচের ইতিহাস বুঝতে পারেনি, এখন বুঝছে। এই যে বিন্দুকে জড়িয়ে ধরার পর ব্যথার অস্তিত্ব বিলীন হচ্ছে, তার মানে এই সূচ কাছের মানুষদের দেখতে না পাওয়ার যন্ত্রণায় গেঁথেছে। আলিঙ্গনে বিন্দু লেপ্টে থাকলেও করবী অনুভব করলো ছোট্ট একটা দেহ জড়িয়ে ধরেছে তার পা। করবী না দেখেও অনুমান করলো দেহটি কার। বিন্দুকে ছেড়ে সে ছোট দেহের অধিকারিণীকে কোলে তুলে নিল। ঝলমলে কণ্ঠে বলল, হুতুম বুঝি আমায় অনেক মিস করেছে? হুতুমের বাদামি নয়নে জলের সমুদ্র, টলমল চোখের মেয়েটি অভিমানী স্বরে বলল, তোমারে না মনে পড়লে কারে মনে পড়বে বানির মা? তাহলে কটা দিন আমার কাছে থাকো। থাকতে তো মন চাই, কিন্তু আমি যে বিন্দুবালারে ছাড়া ঘুমাইতে পারি না। কত না মজা হইতো
যদি লগে থাকতাম। হুতুমের হতাশায় সকলেরই মন খারাপ হয়। কথাটা তো কেবল একা হুতুমের না, সকলের মনে এই এক টানাপোড়ান, ইচ্ছে আত্মাহুতি দিচ্ছে বারে বারে। গম্ভীর পরিস্থিতি গমগমে করতে ভেসে এলো পুরুষ কণ্ঠ। আমিও আসলাম, কিন্তু এমনি যে মূল্য পাবো না সেটা বুঝিনি। করবি ঘাড় ঘুরিয়ে পেছনে চাইলো। হিরণ বসে আছে ড্রয়িং রুমে রাখা চৌকিটাতে, ঠোঁটে নিখাত হাসি। করবি হুতুমকে কোলে নিয়ে এগিয়ে গেল হিরণের কাছে, হাসি বজায় রেখে বলল, মূল্যবান মানুষ সব সময়ই মূল্যবান, নতুন করে আর কি মূল্য দেব? তাই বলে একটু জিজ্ঞেসও করবে না কেমন আছি? হিরণের কণ্ঠে ফাজলামোর রেশ। আপারে ছাড়া যে তুমি ভালা নাই সেটা আপা ভালো করেই জানে, তাই আপা আর নতুন কইরা জিগায় নাই তোমারে। হিরণের প্রতি উত্তরে মজা করেই কথাটা বলল বিন্দু, কিন্তু কথাটা নিখুঁত সত্যি হওয়ায় পাংশুটে হয়ে গেল করবীর মুখ। হাসি থেমে গেল হিরণেরও। করবী পরিস্থিতি ঘুরাতে বাহানায় ছুটে গেল রান্নাঘরে। বাবা ততক্ষণে চা বানিয়ে কাপে ঢেলে ফেলেছেন, বিস্কুট সাজিয়েছে প্লেটে। করবীকে দেখে গাল ভরে হাসলেন তৈয়ব হোসেন। টাকা আছে তোর কাছে মা? করবী চায়ের ট্রেটা হাতে তুলে নিল, চোখের পলক ফেলে ইশারায় আশ্বস্ত করলো। আছে, চিন্তা করো না, আমি এখনই বাজার যাব। মেয়ের বুদ্ধিমত্তায় খুশি হলেন বাবা, মাথায় হাত বুলিয়ে বললেন, হুতুমটা প্রথম এলো, একটু মুরগি আনিস। আর তিমির ছেলেটা একবার দুপুরে এসেছিল ফল ফুল নিয়ে। ফোন নাম্বার থাকলেও ওকেও দাওয়াত করে দিস। করবী ঘাড় কাত করে সম্মতি দিয়ে ছুটল ড্রয়িং রুমে। ওরা ততক্ষণে রুম বদলে ড্রয়িং রুম থেকে বারান্দার রুমে চলে গিয়েছে। বাণীকে ছাড়া আড্ডা জমছে না, তাই অবুঝ প্রাণী বাণীরও যেন প্রাণ ফিরে এসেছে ওদের দেখে। ছাড়া ছাড়া শব্দে রানা ঝাপটে আনন্দ প্রকাশে ব্যস্ত হয়ে গেল পাখিটা। করবী সুযোগ বুঝে বাজারের ব্যাগটা নিয়ে আবারও ছুটল বাজারে। সারাদিনের ক্লান্তি তার গা ছেড়ে পালিয়েছে সেই কখন। ওদের দেখলে মনের খোরাক এমনি মিটে যায়। আর কি লাগে। বাজার থেকে মুরগির মাংস নিল, ইলিশ নিল একজোড়া, চকচকে রূপ ইলিশের। বিন্দুর আবার ইলিশ পছন্দ। পুরো বাজার খুঁজে চুনোপুটিও নিল চওড়া দামে, হিরণের পছন্দ। বাবার জন্য শুটকি নিল, বাণীর জন্য বাদাম। কেবল থলের এক কোণা খালি রেখে নিল না নিজের পছন্দের কিছু। বাজার ভর্তি ব্যাগটা নিয়ে বাড়ির পথ ধরল। ভারে হাত ছিঁড়ে যাওয়ার উপক্রম, অথচ মনের আনন্দের কাছে তা বড়ই তুচ্ছ হলো। ঘড়ির কাটার সময় তখন 8:30। নীল আকাশে তখন ভরা পূর্ণিমা। আজ বুঝি আকাশেরও আনন্দ ভীষণ। করবী তার ভাঙা মোবাইল দিয়ে তিমিরের ফোনটাতেও ছোট একটা মেসেজ করে দিল, আজ ভরপেট খাওয়া হোক, তারপর না হয় মাস শেষে বাপ বেটি 2 দিন উপোস করে থাকবে। আজকের আনন্দ সেদিনের খিদে নিশ্চয়ই মিটিয়ে দেবে। মেসেজ শেষে মোবাইল ব্যাগে রাখতে পথের বিপরীতে আনমনে দৃষ্টি গেল তার। চঞ্চল দৃষ্টি সেখান থেকে সরাতে হৃদয় মাঝে কেমন যেন পরিচিত এক মুখ ভেসে উঠল। করবী আবার সেখানে তাকালো। ততক্ষণে পরিচিত মুখ অদৃশ্য। করবী ভীষণ মিলানোর চেষ্টা করলো এই মুখখানা কার। ভাবতে ভাবতে হুট করে তার অস্বচ্ছ স্মৃতিতে জেগে বসলো ভাবনা। বাবার বুক পকেটে থাকা নারীটার সাথে এই মুখের বড়ই মিল। মৃত মানুষকে সে দেখলো, এমন মতিভ্রম হলো তার, যাকে কখনো সে দেখেনি, ভাবেনি তাকে হঠাৎ রাস্তায় কেনই বা দেখলো। দক্ষিণের আকাশে শরতাসার ঘ্রাণ, মেঘগুলো সব ভাষা ভাষা আসমান জুড়ে। করবীর পড়াশোনার পার্টে চুকে বুকে গেছে। মাস্টার্স পরীক্ষা শেষে প্রাতিষ্ঠানিকভাবে দীর্ঘ ছুটি মিলল। ঘুড়িকে পড়াতে এসেছে আজ একটু তাড়াতাড়ি। দরজা খোলা ছিল। বিদিশা ড্রয়িং রুমে বসে কাঁথা সেলাই করছিল, সেজন্য দরজা খোলা। মেয়েটা গোসল করছে। করবীকে দেখে গাল ভরে হাসলেন বিদিশা। ভালো আছো আপু? করবী হেসে টেবিলে বসলো, উত্তর দিল, ভালো, তুমি ভালো আছো ভাবি? এই তো ভালো। তুমি বসো, আমি আসছি। ঘুড়িরও বোধহয় গোসল শেষ হয়ে এলো বলে। করবী ঘাড় কাত করে সম্মতি দিতেই বিদিশা উঠে গেল। নিরিবিলি ভাব ভেঙে হুট করে একটা গুনগুনি গানের শব্দ কোথা থেকে এসে যেন মুগ্ধতা ছড়িয়ে দিল চারিপাশে। করবী মনোযোগ দিতেই বুঝলো ঘুড়ির কণ্ঠ। মেয়েটা চমৎকার গান জানে তো, কি সুরেলা সুর। ঘুড়ি গুনগুন করতে করতে বাহিরে এসে করবীকে দেখে বেশ বিব্রত বোধ করলো, হাসলো খানিক। আসসালামু আলাইকুম ম্যাম। করবী সালামের জবাব দিল, প্রশংসা করে বলল, তোমার গানের কণ্ঠ কিন্তু ভীষণ সুন্দর। ঘুড়ি, গান শিখেছিলে বুঝি? ঘুড়ি লাজুক হাসলো, মাথা নাড়িয়ে সম্মতি দিল। শিখতাম, এখন আর যাই না গানের ক্লাসে। করবীর কৌতূহল বাড়ল, বিস্মিত কণ্ঠে বলল, কেন যাও না? কেনর জবাব দিতে গিয়ে ঘুড়ির লজ্জায় মাখো মাখো অবস্থা হলো। করবী দেখলো ঘুড়ির হাব ভাব, সাবলীল ভাবে প্রশ্ন করলো, তোমার বাবা মা বুঝি পছন্দ করেন না? করবীর প্রশ্নে ঘুড়ি চমকালো, থতমত খেয়ে বলল, না না, তেমন না। তবে ঘুড়ি মাথা নামালো, বিড়বিড় করে বলল, বিদিশা ভাবির দেবর পছন্দ করেন না। ঘুড়ির কথা বোধগম্য হলো না করবীর। আরেকজনের অপছন্দ দেখে মেয়েটা গান গাওয়া ছেড়ে দিয়েছে, ব্যাপারে বড়ই অসামঞ্জস্য লাগলো তার কাছে। তবে সে আর প্রশ্ন করলো না। ঘুড়ি এসে বসলো, নিজ মনে পড়াও শুরু করলো। বাহির থেকে তখন উষ্ণ বাতাস আসছে, রুমের পর্দা উঠছে, চারিপাশ নিরিবিলি। ঘর জুড়ে কেবল ঘুড়ির পড়ার শব্দ। ঘুড়ি পড়তে পড়তে হুট করে চুপ করে গেল। করবী তখন অন্য ধ্যানে মগ্ন। ঘুড়ি দোনমনো করে ডাকলো, ম্যাম।
করবীর ধ্যানে ভাটা পড়ল। সে কিছুটা ঘোরের মাঝেই বলল, হ্যাঁ। একদিন বিকেলে আমি গিটার বাজাচ্ছিলাম। বিদিশা ভাবির দেবর হুড়মুড় করে দরজায় আসলেন আমার। তারপর রুক্ষ কণ্ঠে বলেছিলেন, ঘুড়ি গিটারটা ধীরে বাজাও, আমার শব্দ পছন্দ না। তারপর থেকে আমার গিটারে কখনো সুর ওঠেনি। ঘড়ির কথায় করবীর ভ্রু কুচকাল, নাক মুখ কুচকে বলল, কি অভদ্র লোক রে, তুমি ওনার কথা শুনতে গিয়েছো কেন? অদ্ভুত। ম্যাম, তাকে অভদ্র বলবেন না। আমার গিটারের সুর তো তার জন্যই বাজত। সে চায় না বলে আর বাজে না। তাকে মুগ্ধ করতে না পারলে সেই গিটার বাজিয়ে কি লাভ? করবীর কাছে এবার ব্যাপারটা স্বচ্ছ। সাদামাটা কাহিনীর ভেতরে যে প্রেমের একটা গল্প আছে তার বুঝতে বাকি রইল না তার। তাই সে ফিক করে হেসে দিল। ঘুড়ির গাল টেনে বলল, ও বাবা, এখনই এইসব? তোমার কিন্তু বয়স কম ঘুড়ি, সাবধান। ঘুড়িও হাসলো তাল মিলিয়ে, ক্ষীণ কণ্ঠে বলল, কেবল ভালো লাগে ম্যাম, এর বেশি কিছু না। হয়েছে, এবার পড়ো। গুমোট গরম পড়েছে চারিপাশে। হিরণ রাস্তায় দাঁড়িয়ে বাইকের পাশে সিগারেট ফুঁকছে। চারিপাশ থেকে তখন ব্যস্ত মানুষের পদচরণ। সিগারেট শেষের টানটুকু দিতেই তার সামনে উপস্থিত হলো হুতুম। এসে আধো কণ্ঠে বলল, মাস্তান, তুমি এই হানি কি করো? হিরণ হুতুমকে দেখে নিটোল সুন্দর হাসলো। তোমার জন্য দাঁড়িয়ে আছি। তুমি কেমন কইরা জানো আমি যে আসু? জাদু? তুমি জাদু জানো? হুতুমের চোখ চকচক করছে বিস্ময়। তা দেখে হাসলো হিরণ। মাথা উপর নিচে নাড়িয়ে বলল, তাই একটু জানি। কথা শেষ করতেই হুতুমকে কোলে তুলে নিল হিরণ। চুলগুলো আলগোছে গুছিয়ে দিল, শুধালো। কিছু খাবে? হুতুম আদরে ভঙ্গিতে ঠোঁট উল্টালো, ভাবুক স্বরে বলল, আমি তো বিন্দুবালার লইগা এই হানে আইসা দাঁড়াই আছি, কিছু খাইতে না। খাও কিছু। খাবো, কিন্তু বিন্দুবালা যে কইল কেউ কিছু সাধলে যেন না খায়। সেটা তো অপরিচিত মানুষের জন্য, কাছের মানুষদের জন্য এই নিয়ম না। হিরণের আশ্বাস বাণীতে যেন হুতুম খুশি হলো। উৎফুল্ল কণ্ঠে বলল, চলো চিপস। হিরণ রাজি হলো। হুতুমকে গাড়িতে বসিয়ে বাইক টেনে কিছুটা দূরে নিয়ে গেল। একটা দোকান থেকে চিপস আর কোক কিনে মেয়েটার হাতে ধরিয়ে দিল। হুতুমের কি খুশি, খুশি যেন ধরেই না। বাদামি মণিগুলো খুশিতে চকচক করছে। গোলাপি চিকন ঠোঁটগুলো বাচ্চাটার মুখে সবচেয়ে সুন্দর অঙ্গ যেন। হিরণ মন্ত্রমুগ্ধের মতন তাকিয়ে রইল। হুতুম মোটেও ওর বাবা মায়ের মতন হয়নি। বিন্দুর সাথে চেহারার খানিক মিল, বলা যায় বড় বোনের আংশিক পেয়েছে, কিন্তু পুরো চেহারায় বিদেশি ইয়ানা রয়েছে। হিরণের ভাবনার মাঝে হুতুম লাফিয়ে উঠল। মাস্তান, দেহ দেহ বাণীর মা যায়। বাণীর মা, ও বাণীর মা। হুতুমের ডাকে হিরণও সেদিকে দৃষ্টি ফেলে। রুবি যাচ্ছে ভেবে সে বার কয়েক ডাকও দেয়, তবে মেয়েটা তাদের দিকে ফিরেও যায় না। হিরণের খটকা লাগে। রুবি তো কখনো বোরখা পড়ে না। তাছাড়া রুবির ডান গালে থাকা তিলটাও চোখে পড়ল না। কিন্তু একটা মানুষের আদৌ এত মিল হয়? এই অতি আশ্চর্যজনিত ঘটনায় লোমকূপ দাঁড়িয়ে গেল হিরণের। এতটা মিল কারো মাঝে হতে পারে? হিরণ তৎক্ষণাৎ করবীকে কল করে জিজ্ঞাসা করে জানতে পারে করবী তাদের বাসার গলিতে বাসায় ফিরছে। তাহলে এই মেয়েটা রুবি না, অন্য কেউ। তিমির হাঁটছে করবীর পাশে। মেয়েটার চোখে মুখে চিন্তা। তিমির বেশ কিছুক্ষণ যাবতীয় খেয়াল করছে করবীর চিন্তিত ভাবভঙ্গি। অবশেষে না পেরে শুধালো, কোনো সমস্যা? করবী আচমকা প্রশ্নে থতমত খেলো, আমতা আমতা করে বলল, না। নতুন টিউশনটা তো দেখি আমাদের গলিতেই নিয়েছো। করবী কিঞ্চিত অবাক হলো। ওটা আপনাদের এলাকা? হ্যাঁ, ভালো তো। একদিন আমাদের বাসায় নিয়ে যাব, কেমন? যাবে তো? শেষের প্রশ্নটায় যেন আকাশ সম পরিমাণ সংকোচ এবং সংশয় ছিল। করবী পূর্ণ দৃষ্টিতে তাকালো তিমিরের দিকে। চোখে চোখ পড়ল। বসন্ত এসে যেন ধরা দিলে বুকের বাপাশে। হৃৎপিণ্ড বোধহয় 2-3 বার শব্দ করতে ভুলে গেল। ব্যস্ত পথ হয়ে গেল রূপকথার রাজপুরী। করবী এই লাজুক হাসলো। যাব। করবীর ছোট্ট উত্তরে যেন খুশি হয়ে গেল তিমির। হুট করে সে একটা বাচ্চামো করে বসলো। কাকে যেন কল লাগালো। রাশভারী কণ্ঠে বলল, ভাবি আপনার শাশুড়িকে বলবেন তিমির তার গন্তব্য পেয়ে গিয়েছে। তিমিরের করা হঠাৎ কাজে করবীর গাল লাল হয়ে গেল। গোলগাল আঁখি দুটিতে লজ্জা ধরা দিল। মেয়েটা ছুটে চলে গেল বাড়ির ভিতরে। তিমিরের মুখে হাসি। অতীত ফিরে পাওয়ার সুখ তার অঙ্গে অঙ্গে। রাতের গহীনে চাঁদ হারিয়ে অমানিসায় ছেয়ে গেছে পৃথিবী। করবী দাঁড়িয়ে আছে তার প্রাণহীন বারান্দায়। চোখ মুখ শুকনো। তৈয়ব হোসেন বেশ কয়েকদিন যাবতই মেয়ের এহেন উদাসীনতা দেখছেন। সন্তানের এমন উদাসীনতায় তারও যে বুক পুড়ে। অবশেষে আজ না পেরে তিনি উপস্থিত হলেন। বুকের মাঝে অদম্য সাহস সঞ্চার করে এলেন। ডাকলেন করবীকে। রক্ত করবি, ঘুমোসনি যে? করবী চমকে যাওয়া উচিত ছিল বাবার অপ্রত্যাশিত কণ্ঠে, কিন্তু সে চমকালো না, বরং ধীশ্বরে বলল, অবশেষে সাহস করলে তবে? তৈয়ব হোসেন চমকালেন মেয়ের হেয়ালি প্রশ্নে। হয়তো বুঝলেন, আবারও বুঝলেন না ভাব করে বললেন, কি বলছিস?
আমায় কেন আধারে রাখছো বাবা? আমার কি সবটা জানার অধিকার নেই? তৈয়ব হোসেন বিব্রত হলেন, তবে বুঝতে দিলেন না। নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে জিজ্ঞাসা করলেন, কি জানার কথা বলছিস? মা কোথায় বাবা? করবীর সামান্য প্রশ্নে অস্বাভাবিক কম্পন দেখা দিল তৈয়ব হোসেনের মাঝে। বহু কষ্টে তিনি উচ্চারণ করলেন, মরে গিয়েছে? বেঁচে থাকলে তো সাথেই থাকতো। করবী হু হা করে হাসলো, ভগ্ন কণ্ঠে শুধালো। দূরে যাওয়া মানেই তো মরে যাওয়া না, তাই না? বারান্দার শিক গলিয়ে দুটো অপরিচিত ময়না এসে বসেছে ঘরে। কি সুন্দর তাদের হাবভাব, দেখে মনে হচ্ছে দীর্ঘদিন যাবৎ একসাথে সংসার করা দম্পতি। বারান্দায় শুকাতে দেওয়া হয়েছিল কতগুলো ভাত। মিদিসের আবার শুকনো ভাত ভাজা খেতে ভীষণ ভালো লাগে। ময়নাগুলো এসেই মনের সুখে কতগুলো ভাত মুখে পুরে নিল। তাদের পেট ভরতে আবার কতগুলো মুখে পুরে দুই দম্পতি উড়াল দিল বিশাল আকাশে। বিদিশা তাকিয়ে দেখলো এই দৃশ্য। পৃথিবীর সকল মুগ্ধতা যেন এই মুহূর্তে বারান্দায় এসে ঠিকরে পড়ছে। ময়নাগুলো উড়ে যেতে এসে হাসলো। হতাশ শ্বাস বেরিয়ে এলো বুক চিরে। তুষার চাইলেই আজ তাদেরও নিশ্চয়টা সংসার হতো। এমন করে ভাব করেই কেটে যেত সুখের সংসার, অথচ তা হলো কই। বিদিশা ভাবলো, ভাবতে ভাবতে ক্লান্ত হলো। এই যে মনের মতো সে সংসার করতে পারলো না, তার পেছনে আদৌ সে কতটুকু দায়ী? এক ফোঁটাও নয়। তার জীবনে এক দুপুরের রোদে ঝলসে যাওয়া প্রেম ছিল তুষার, যাকে সে এক দেখাতেই মন বলেছিল কবুল। অথচ বিসর্জনের ব্যথা বুকে দিয়ে সেই তুষার বিয়ের পরের দিনই মায়ের প্রতি এক বুক অভিমান নিয়ে ঘর ছাড়া হলো। তারপর মাস পেরোতেই দেশ ছাড়লো। অথচ বিদিশার মা ছেলের অভিমানে সংসার করার স্বপ্ন নিয়ে মূর্তির মতন হয়ে গেল। যার ব্যথা বেদনাকেও একবার খতিয়ে দেখার চেষ্টা করেনি। মা নাকি ছেলে হারালো, আর ছেলে হারালো মাকে। আর বিদিশা যে নিজের পুরো জীবনের সুন্দর সময়টা হারালো, সেই হিসেব আজও কেউ করলো না। বউ, আসবো? তাসনিম বেগমের কণ্ঠ পেতেই বিদিশা ভরকে গেল। চোখের কোণে আসা অশ্রু বিন্দু লুকিয়ে ফেলতে চাইল গোপনে। নীল রঙের সুতির শাড়ি পরনে, তার চোখে কাজল, হাত দুটো সোনার চিকন চুড়ি, গোছা ভরা চুলের রাজ খোপা ঝুলছে পিঠে। কান্না লুকিয়ে সে জবাব দিল। আসেন আম্মু। তাসনিম বেগম এলেন, এসে খাটে বসলেন। ঘিয়ে রঙের শাড়ি জড়ানো তার শরীরে। তিনি শাড়ির আঁচলটা টেনে চোখ মুছলেন, হয়তো কাঁদছিলেন। বিদিশা এগিয়ে এলো শাশুড়ির শুকনো মুখ দেখে, বিচলিত কণ্ঠে শুধালো, কিছু হয়েছে আম্মু? ভদ্রমহিলা নিজেকে সামলে নিলেন, চোখের জলটুকু মুছে নিয়ে বললেন, আমি মনে হয় বড় ছেলেটা না দেখেই মারা যাব। বিদিশা চমকালো শাশুড়ির এহেন কথায়। বিয়ের পর এই মানুষটাকে সে মা ডেকেছে, সবসময় মানুষটার আগে পিছে ছায়ার মতন ঘুরেছে। এই মানুষটার চলে যাওয়ার কথা শুনতেই তার বুক কাঁপলো। দ্রুত গিয়ে ধরলো শাশুড়ির দুই হাত, বলল, এমন কথা বলছেন কেন আম্মু? আমার যে তুষারকে দেখার জন্য প্রাণ কাঁদে বউ। কথাটা বলেই ফেল করে কেঁদে দিলেন তিনি। বিদিশা শাশুড়িকে সান্ত্বনা দেওয়ার আগে কলিং বেল বেজে উঠল। অনবরত বাজায় সে শাশুড়িকে বসিয়ে ছুটে গেল দরজার সামনে। মেয়েলি রিনরিনে কণ্ঠে একবার শুধালো, কে? অপর পাশে শুনশান নীরবতায় নিমজ্জিত উত্তর এলো না। বিদিশা আবারও একই প্রশ্ন করলো। অতঃপর জবাব না পেয়ে কপাল কুঁচকে দরজা খুলতে এসে থমকে গেল। বহুদিন আগে সে ঝলসে যাওয়া প্রেমের দুপুরে যে আজ তার দরজায় ফিরে আসবে, এমন করে সে কোনাক্ষরেও টের পায়নি। টের পেলে এতটা মুখোমুখি দাঁড়ানোর ক্ষমতা হয়তো কখনোই করতো না। বিদিশার বুকে দিরিম দিরিম শব্দ, অস্ফুট স্বর তার ডাকলো তাসনিম বেগমকে। আম্মু, আম্মু। পুত্রবধূর এমন কণ্ঠ পেতে তাসনিম বেগম ছুটে এলেন, কণ্ঠে তার উৎকণ্ঠা। কে আসল বউ? বাকি আর কিছু উচ্চারণ করতে পারলেন না ভদ্রমহিলা। তার আগে হাউমাউ করে কেঁদে উঠলেন। তুষার আব্বা, তুমি আসছো? আব্বা গো আমার, মায়ের উপর তোমার এত অভিমান আব্বা, তুমি সত্যি আসছো? বিদিশা কেবল এক দুই পা করে পেছনে গিয়ে জায়গা করে দিল। শাশুড়ি গিয়ে জাপটে ধরলেন ছেলের বুক। হইচয়ে বেরিয়ে এলো তিমিরও। নিজের সবচেয়ে প্রিয় ভাইকে দরজার সামনে দেখে থমকে দাঁড়ালো সেও। কিন্তু ব্যাপারটা বোধগম্য হতে ছুটে গিয়ে ভাইয়ের একপাশের বুক দখল করে নিল। মা ছেলে তিনজনেরই যেন আজ পরম আনন্দের দিন। বিদিশা দূর থেকে সবটা দেখলো, কেবল দেখেই গেল। যার জন্য তীব্র অপেক্ষা, তার এত বছরের জীবন অনশন, সেই মানুষটার বুকে তাকে রাখার মতন অবশিষ্ট জায়গাটুকু নেই। কেউ একটিবার তাকে বললো না কাছে আসতে, ধরে দেখতে। এত তপস্যার মানুষটিকে সবাই যেন ভুলেই গেল। একটি মেয়ে বহুদিন মুগ্ধ চোখে পৃথিবী দেখেনি। স্বামীর বিচ্ছেদে সেই মেয়েটিরও যে ভীষণ অধিকার আছে স্বামীর নৈকট্যের, কেউ একটিবার মনে করলো না তার কথা। সংসারের চিরজীবন সবটুকু ত্যাগ করে সে আট পড়ে পুরনো আসবাবপত্র হয়েই রইল। তাহলে সংসারের একজন হতে পারল না। বুকটা যেন ছিঁড়ে যাচ্ছে তার। আর সহ্য হলো না এই দৃশ্যটুকু। সে নিবিড়েই প্রস্থান নিল, নিজেকে লুকিয়ে ফেলল তার নিজস্ব রুমটাতে, যে রুমটা থেকেও হয়তো তাকে কিছুক্ষণ পর বের করে দেওয়া হবে। গোটা একটা জীবনে বহুদিন অপেক্ষা করে অবশেষে সে কি পেল? না পেল স্বামীর বুকের একাংশ, এমনকি পেল না বহুদিন বাস করা রুমটাকে নিজের বলার অধিকার। হায় রে জীবন, এমন করেই হেলায় হারিয়ে যায়। হুতুম খেলছে ঘর জুড়ে।
বিন্দু রান্না করছে। আজ হিরণের দাওয়াতে বাসে, তাই ভালো মন্দ রান্না হচ্ছে। যদিও করবি আপাকে কল করা হয়েছে কয়েকবারই, কিন্তু মানুষটা ফোন তুলছে না। তাই বিন্দু ঠিক করলো রান্না বান্না শেষ করে যাবে আপাদের বাসায় খাবার নিয়ে। পিকনিকের মতন খাওয়া দাওয়া হবে। খেলতে খেলতে হুট করে হুতুমের নীল ফ্রকটা দরজার পুরনো তার কাটায় লেগে কিছুটা ছিঁড়ে গেল। ব্যথাও পেল মেয়েটা। বিন্দু তখন মাত্র ভাতের মার গালতে নিয়েছিল। হুতুমের চিৎকারে ভেবাচাকা খেয়ে গেল সে। কিঞ্চিত মার পড়ে গেল নিচে, গরম আঁচ লাগলো হাতে। সেখানে ভ্রুক্ষেপ না করে ছুটে গেল হুতুমের কাছে। দু হাতের আগলে নিল মেয়েটাকে। চিন্তিত কণ্ঠে বারংবার শুধালো, কই লাগছে হুতুম, কই লাগছে? হাঁটু কেটে গেছে ভালোই, রক্ত বের হচ্ছে। ঠোঁট উল্টে কাচ্ছে মেয়েটা। বিন্দু বারবার বলেছিল এভাবে ছুটোছুটি করে না খেলতে, পড়ে গিয়ে ব্যথা পাবে। মেয়েটা শুনলে তো রাগে দুম করে একটা কিল বসিয়ে দিতে হিরণের আগমন ঘটলো। এসে হুতুমকে মারার দৃশ্য দেখে ছেলেটা ছুটে আসলো। একটানে বাচ্চাটাকে ঘুরিয়ে নিল নিজের কাছে। বিচলিত চিত্তে ধমকে উঠল বিন্দুকে। মারছিস কেন? কি আজব! বিন্দুর চোখে জল টলমল। যতই মারুক, তবে পৃথিবীতে তার চেয়ে বেশি হুতুমকে কেউ ভালোবাসে না। হিরণ হুতুমকে থামানোর চেষ্টা করলো আদুরে হাতে। চোখ রাঙালো কয়েকবার বিন্দুর দিকে। হুতুম কিছুটা ধাতস্থ হতেই হিরণ আবার ধমকালো বিন্দুকে। বেশি বড় সাজার চেষ্টা করিস না। চাচি তোর উপর ওর দায়িত্ব দিয়ে গিয়েছে বলে সবসময় শাসন করবি, তা কিন্তু হবে না বিন্দু। বিন্দু হিরণের শাসনে মুখ ভ্যাংচালো। শাসন করতেই হইব, এত দুষ্টামি কেডা সহ্য করব? তুই সহ্য না করতে পারলে বলে দে, আমি নিয়ে যাই ওকে। তোর এত মাতব্বরি আমার পছন্দ না। হ তুমি নিয়ে গেলে যাও, কিন্তু ওর যত্ন করবো কে? বিন্দুর প্রশ্নে ভ্রু কুচকাল হিরণ। জবাব দিল, কেন, তোর কি আমারে চোখে লাগে না? আমি নিব যেহেতু সেহেতু আমি যত্ন করব। তুমি যত্ন করবা? প্রশ্নটা করে খিলখিলিয়ে হেসে উঠল বিন্দু। হিরণকে যে বিদ্রুপ করে এই হাসিটা তার বুঝার বাকি নেই হিরণের। তাই সে আরো চটে গেল। চোখ রাঙিয়ে বলল, বেককলের মতো হাসবি না। তোর কি মনে হয় আমি যত্ন নিতে পারবো না? তোমার যত্ন নেওয়ারই তো কেউ নাই, আর তুমি নিবা আরেকজনের যত্ন? হিরণ আর চোখে কতক্ষণ তাকিয়ে রইল বিন্দুর দিকে, তারপর ছোট করে বলল, কে বললো কেউ নাই? এই যে তুই আসিস, যে ঝড়ের দিনে মাথার উপর ছাতা ধরে রেখেছিল আমার জ্বর আসবে বলে, সে থাকতে আমি কেন বলবো কেউ নাই? হিরণের কথায় চমকে গেল বিন্দু। খুশিতে চকচক করে উঠল চোখ দুটো। প্রায় আত্মহারা হয়ে বলল, তার মানে তুমি আমারে কেউ কেউ ভাবো? হিরণ চোখ ঘুরিয়ে ফেলল। বিন্দু যেটা ভেবে খুশি হয়েছে হিরণ সেই প্রসঙ্গেও বলেনি। সে কেবল বুঝাতে চেয়েছিল বিন্দুর মতন নিখুঁত শুভাকাঙ্ক্ষী কজনেরই বা ভাগ্যে জুটে। অথচ মেয়েটার চঞ্চল মন বুঝে নিল অন্য কিছু। বিন্দুর খুশিতে হস্তক্ষেপ করার ইচ্ছে হলো না, আর তাই ভুলেও ভাঙালো না। অন্যদিকে বিন্দু প্রায় খুশিতে দিশেহারা। বিড়বিড় করে করবীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলল, আপা তোমারে মেলা ভালোবাসি, তুমি জানো? আমি যারে ভালোবাসি হেও আমারে কেউ কেউ ভাবে। তুমি থাকলে এই খুশিটা ভাগ কইরা লওয়া যাইতো। তোমারে না কইতে পারলে শান্তি লাগতেছে না। বিন্দুবালা কালা বইল্লা হিরণ ভাই মুখ ফিরাই নাই আপা। হিরণ ভাই অন্যরকম, একেবারেই অন্যরকম। হসপিটালের করা ফিনাইলের ঘ্রাণে যেন মানুষ হারানোর একটা বিজ্ঞাপন থাকে। করবীর কেবলই মনে হয় মৃত্যুর যমদূত আশেপাশে থাকে বিধায় হসপিটালের ভেতরে ঢুকলে তার শরীরটা কেমন ভার হয়ে আসে। ফিনাইলের গন্ধে তার মাথা ঘুরে। কবে কাকে কিভাবে হারিয়েছিল তা মনে পড়ে যায়। সারাটা বিকেল কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে এসেছে। কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছে নিজেও বুঝে উঠতে পারেনি। রাত তখন শেষের দিকে। মৃদু বাতাসে তার শরীর শিরশির করছে। হুট করেই দেখলো হসপিটালের খোলা বারান্দাটায় আমেনা খালা দাঁড়িয়ে আছেন। আকাশের আবছা আলোয় অস্পষ্ট আমেনা খালার মুখটি। ঘোমটা দেওয়া 40 নারীটিকে সে চেনে, অনেক কাছ থেকে চেনে। তাই আবছা ছায়ামূর্তি দেখেও সে ধরতে পারলো এটা আমেনা খালা। করবী বার কয়েক ডাকলো খালা খালা বলে, অথচ মানুষটা উত্তর দিল না। কেবল রোবটের মতন বারান্দা থেকে ভেতর এলেন। করবীর সামনে দিয়ে হেঁটেই তৈয়ব হোসেনের কেবিনটাতে প্রবেশ করলেন। আমেনা খালাকে বাবার রুমে যেতে দেখে করবীও উঠে দাঁড়ালো। পিছু পিছু ছুটলো কেবিনটায়। অথচ করবী ঢোকার আগে কেবিনের দরজা বন্ধ হয়ে গেল। করবী কতবার দরজা ধাক্কালো, কতটা শক্তি দিয়ে, অথচ দরজা খুলছেই না। কেবিনের দরজার গ্লাস দিয়ে দেখা গেল আমেনা খালা বাবার কাছে গিয়ে বসেছেন। বাবার তখনও শ্বাস চলছে, কিন্তু যেই মুহূর্তে আমেনা খালা বাবার হাত ধরে বললেন, ভাই সাহেব চলেন, ঠিক সেই মুহূর্তে বাবার শ্বাসটা থেমে গেল। বাবা আর বুক ভরে শ্বাস নিলেন না। ইসিজি মেশিনটার লম্বা দাগ বুঝিয়ে দিল বাবার হয়েছে চিরবিদায়। করবী পাগলের মতো কেবল দরজা ধাক্কাচ্ছে, চিৎকার করে বলছে, আব্বু, আব্বু যেও না, আব্বু। দীর্ঘ একটা স্বপ্ন ভেঙে গেল। করবীর শরীর কাঁপছে মৃদু। ঘেমে চুপসে গেছে তার শরীর। ঘুম ভাঙতে তিমিরের চিন্তিত মুখটা দৃশ্যমান হলো করবীর চোখে। লোকটা করবীর অগোছালো চুলগুলো কানের পিঠে গুজে দিতে দিতে জিজ্ঞাসা করছে, কি হলো? দুঃস্বপ্ন দেখেছো? কি হলো? মস্তিষ্ক সজাগ হতে করবীর ঠাহর করলো সে তিমিরের বাহুতে ঘুমিয়েছিল। এখনো সেই অবস্থাতেই আছে। নিজেকে ধাতস্থ করে সে দ্রুত মাথা উঠিয়ে ফেললো।
হম্বিতম্বি করে ওন্না ঠিক করলো, জোরে জোরে শ্বাস ফেললো। এত ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে যে এখনো বুক কাঁপছে। তিমির হয়তো বুঝতে পারলো স্বপ্নের ব্যাপারটা, তাই এই করবীর মাথায় ভরসার হাত রাখলো, নিবিড় স্বরে বলল, শান্ত হও, আঙ্কেল ঠিক আছেন। একটু আগেই আমি গিয়ে দেখে এলাম, ঘুমাচ্ছেন। শ্বাসকষ্টটা কমেছে? তখনের মতন অতটা নেই, তবে এখন আছে। অক্সিজেন দেওয়া হচ্ছে, চিন্তা করো না। তিমির ভরসা দিলেও করবী ভরসা পেল না। তার চোখে কেবল ভেসে উঠছে বিকেলের সেই দৃশ্য। বাবা কেমন শ্বাস টেনে যাচ্ছিলেন, কোনো সারা শব্দ নেই, কথা বলতে পারছিলেন না। করবী হাউমাউ করে কেঁদে তিমিরকে ডাকলো। এরপর 20 মিনিটের মাথায় তিমির পৌঁছালো। তার কিছু মিনিট পর অ্যাম্বুলেন্স এলো, তিমিরই আনিয়েছিল। এরপর তিমিরের প্রচেষ্টায় বাবাকে হসপিটালে আনা হলো, দ্রুত চিকিৎসা করা শুরু করলো। ভাগ্যিস তিমির ছিল না হয় সে একা হাতে কিভাবে সবটা সামলাতো। তার চেয়ে তখন বড়ই অসহায় লাগছিল। সেই বিকেল থেকে লোকটা তার সাথে, এখন মধ্যরাত, কিছু খায়ওনি। করবীর ভাবনার মাঝে তিমিরের কোমল স্বর পাওয়া গেল, চলো নিচে যাই, নিশ্চয়ই সারাদিন কিচ্ছু খাওনি, আসো। ওর করবী অনীহা প্রকাশ করলো। খিদে নেই, আপনি গিয়ে কিছু খান। সে কখন আসছেন, এখনো বাড়ি যাননি? না হয় এখন চলে যান, দরকার হলে আবার ডাকবো। চুপ করো, তোমার মনে হয় তোমাকে একা রেখে এখন আমি চলে যাব? অযৌক্তিক কথা বলো না, আসো নিচে যাই, অন্তত আমার জন্য আসো, আমার খিদে পেয়েছে অনেক। করবীর অনিচ্ছা থাকা সত্ত্বেও উঠল, একবার বাবার কেবিনে উঁকি দিয়ে হতাশ শ্বাস ফেললো। তারপর ক্লান্ত পায়ে হাঁটা আরম্ভ করলো। এতটা নিঃস্ব লাগছে আজ, মনে হচ্ছে এই দুনিয়ায় তার কেউ নেই, কেউ না। ভেতরে এই একটা অনুভূতি তাকে পুড়িয়ে দিচ্ছে, জ্বলে পুড়ে যাচ্ছে অন্তর। কেবল মনে হচ্ছে আব্বু ছাড়া এই পৃথিবীতে বেঁচে থাকার কি মানে, কি জন্যে বেঁচে থাকবে সে? তার কে আছে নিজের বলতে? ঠিক সেই মুহূর্তে একটা হাত তার ছোট কোমল তালু জড়িয়ে ধরলো, ভরসা দিল শক্ত মুঠো। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। করবী ঠোঁট কামড়ে কান্না আটকায়, মনকে শীতল করতে চায়। তিমিরও ভেতরে ভেতরে অপরাধ বোধে ভোগে। যতই সে বলুক সব ঠিক হয়ে যাবে, কিন্তু সে তো জানে কিচ্ছু ঠিক হওয়ার নয়। ডাক্তার জানিয়ে দিয়েছেন হাতে সময় কম, কিন্তু মেয়েটাকে এটা বলা যাবে না। এত শক্ত ও কঠিন মেয়েটা এখনই ভেঙে পড়েছে, বাকিটা শুনলে হয়তো আর সামলাতে পারবে না। রাতের শহরে ভেসে গেল দীর্ঘশ্বাস। কেউ ঘুমোতে ব্যস্ত, আর কেউ বা চিরনিদ্রার খুব কাছাকাছি। তিমির ফিরছিল না। রাত বাড়তে বাড়তে প্রায় শেষের দিকে। সজাগ বিদিশা আগেও সে তিমিরের বাড়ি ফেরার অপেক্ষা করত। তিমির যতক্ষণ না আসতো সে সজাগ থাকতো। যতই তিমির সম্পর্কে তার দেবর হোক, সবসময় সম্মান করেছে বড় ভাইয়ের মতন। তিমিরও শ্রদ্ধা করেছে, আবার স্নেহও দিয়েছে। এই বাড়িতেই একটা মানুষ হয়তো বিদিশাকে একটু মানুষ ভেবেছিল। ড্রয়িং রুমে ড্রিম লাইটের নীল আলো জ্বলছে, যে আলোয় রুমটাকে মায়াপুরী মনে হচ্ছে। সোফায় হেলান দিয়ে শুয়ে আছে বিদিশা। আপনার রুম কি হয়েছে, এখানে শুয়ে আছেন যে? গম্ভীর পুরুষালী কণ্ঠে হালকা তন্দ্রাভাব কেটে গেল বিদিশার। চোখ খুলতে তুষারকে দেখতে পেল। তুষারকে দেখতেই তার চোখ মুখ কঠিন হয়ে গেল। এ বাড়িতে আমার রুম বলতে কিছু নেই। বিদিশার শক্তপোক্ত জবাবে কপালে 3টা ভাঁজ পড়ল তুষারের। অবাক স্বরে শুধালো, আপনি এভাবে কথা বলেন কেন? বিদিশা ভ্রু বাঁকালো। কিভাবে কথা বলি? কেমন হিংস্র স্বরে, মনে হয় যেন কাউকে সহ্য করতে পারছেন না। পারছি নাই তো। বিদিশার এহেন উত্তরে এবার কিঞ্চিত রাগ হলো তুষারের। সে তো মেয়েটার সাথে যথেষ্ট ভালো ব্যবহারই করেছে, তবে মেয়েটার এত দেমাগ কেন হবে? সহ্য করতে না পারলে থাকছেন কেন? তুষারের এমন একটা প্রশ্নের আশাই করেছিল বোধহয় বিদিশা। মোক্ষম প্রশ্নটা পেতে এসে উঠে দাঁড়ালো, দুহাত আড়াআড়ি ভাবে বুকে গুজে বলল, থেকেছিলাম একটা জিনিস দেখতে। জিনিস? হ্যাঁ। কি জিনিস? তুষারের প্রশ্নের সাথে সাথে জবাব দিল না বিদিশা, বরং কিছুটা সময় নিল। তারপর বেশ তাচ্ছিল্য করে বলল, কাপুরুষ দেখতে কেমন হয়? বিদিশার উত্তর বোধগম্য হলো না তুষারের। কাপুরুষ? বুঝলাম না, কাপুরুষকে কাকে মিন করেছেন? কেন, এটা বোঝার কি আছে? কাপুরুষ বলতে আমি আপনাকেই মিন করেছি, যে বিয়ে করার ক্ষমতা রাখে অথচ বউকে রেখে বিদেশে চলে যায় সকল দায় দায়িত্ব বিসর্জন দিয়ে। বিদিশার এখন উত্তরে রেগে অগ্নিশর্মা। তুষার ধমকে বলে উঠল, খবরদার, কাকে কি বলছেন ভেবে বলবেন। আমি আপনাকে বিয়ে করতে চাইনি, আমার অমত হয়েছে বিয়ে। এবার বিদিশা সশব্দে হেসে উঠল। পুরুষের অমতে কখনো পুরুষকে বিয়ে দেওয়া যায় না, এটা সম্ভব না। পুরুষের এতটুকু ক্ষমতা আছে যতটুকু ক্ষমতা থাকলে তার অমতে কিছু করা সম্ভব না। অবশ্যই মত ছিল বিয়ে করার, এরপর বিয়ে করে মান অভিমানের ঢং করে দেশ ছাড়লেন। আপনাদের মা ছেলের এই রাগ অভিমানের সবচেয়ে বড় ক্ষতি হলো কার? আমার। অথচ আমার কোনো দোষই ছিল না। দোষ না করেও আপনার জন্য আমি শাস্তি ভোগ করেছি। যে আমার জীবন নরক বানিয়েছে তাকে আমি নিশ্চয়ই পুরুষ বলবো না, কাপুরুষই বলবো।
তুষার যেন আর কথা খুঁজে পেল না। আসার পর থেকে যেই মেয়েটাকে নির্লিপ্ত পেয়েছে সেই মেয়েটা হুট করে যে এতটা ভয়ঙ্কর হতে পারে সেটা যেন সে বুঝে উঠতে পারলো না। বিদিশের কথা শেষ করে রুমে যেতেই তাসনিম বেগমের গলা পাওয়া গেল। তিনি সবটা শুনেছেন, তাই কিছুটা উগ্র কণ্ঠেই বলছেন, বউ, তোমার এই বাড়িতে আনা আমার জীবনের বড় ভুল ছিল। অযোগ্যদের যোগ্য স্থানে আনলে যা হয়, আমি শীঘ্রই তোমার বাবাকে আসতে বলবো। ভদ্রমহিলা আরো কিছু বলছিলেন, অথচ বিদিশা শোনার প্রয়োজন বোধ করলো না। ঘরে ঢুকে মুখের উপর দরজা দিল। তার শান্তি দরকার। এতদিন সংসার করে শান্তির খোঁজ করতে পারেনি, এখন করবে। এই সংসার থেকে তার পাওয়ার কিছু নেই, তাই সংসারের মায়া সে টেনে ছিঁড়ে ফেলছে। এখন একটু নিজের জন্য বাঁচতে ইচ্ছা করে। আজ দিনটি ভালো নয়। অন্তরিক্ষে নীরদ মুখ ভার করে বসে আছে ছোট্ট কিশোরের ন্যায়। মনে হচ্ছে মায়ের বকুনি খেয়েছে, সে এক্ষুনি কেঁদে দিবে। মানুষ তখন সেই কান্নার নাম দিবে বৃষ্টি। বিদিশা খাটের এক কোণায় বসে মন ভার থাকা আকাশকে দেখছে। মৃদুবন্ধ পবনে ইচ্ছে মতন উঠছে বাতায়নের কোল ঘেঁষে থাকা জানালার পর্দাগুলো। বিদিশার চোখে নিগুড়ো শূন্যতা। ড্রয়িং রুম থেকে চামচ নাড়া টুংটাং শব্দ হচ্ছে। হয়তো দুপুরের খাবার তৈরি হয়ে গিয়েছে। ভাবতে ভাবতেই তাকে ডাকতে এলো কাজের মহিলাটা। বৌমা, খাইতে আহস। বিদিশা ধ্যান দিল না সেই ডাকে। তার ধ্যান যেন কোনো এক অরণ্য কিংবা নিবিড় সমুদ্রে, এই জনজীবন থেকে বহু দূরে, ধরাছোঁয়ার বাইরে। মহিলাটি আবার ডাকলো, খাইতে আহেন আম্মা, সকালেও খান নাই। এবার বিদিশার শ্রবণেন্দ্রিয়ের পাশাপাশি মস্তিষ্ক সজাগ হলো, তবে নড়চড় দেখা গেল না দেহের ভেতর। আগের মতনই দুই হাঁটুর উপর হাত রেখে মাথা ঝুঁকিয়ে তাকিয়ে আছে আকাশে। কেবল প্রাণহীন কণ্ঠে বলল, খাবো না। মহিলাটি আর ডাকলো না। তার বড় মায়া হলো এই মেয়েটার জন্য। বহু বছর যাবৎ এই বাড়িতে কাজ করার সুবাদে এই পরিবারের সকল পরিস্থিতি সম্পর্কে সে অবগত। সে দেখেছিল সদ্য বিবাহিত চঞ্চল মেয়েটি সংসারের দায়িত্ব কেমন কোমল হাতে গুছিয়ে নিয়েছিল। স্বামীর প্রত্যাহারের ব্যথা ভুলে সংসারটাকে আগলে নিয়েছিল চড়ুইয়ের বাসার মতন। অপেক্ষা কতটুকু সময়ের জন্য তার নির্দিষ্ট তা না জেনে দিনের পর দিন কেবল অপেক্ষা করে গেছে। অথচ সেই মেয়েটির ভাগ্যে কিনা শেষ বেলা কিছুই মিলল না। অপেক্ষার ফল সবসময় মিষ্টি হয় না, তার উজ্জ্বল প্রমাণ যেন সে। রাবেয়া খাতুনের বুক থেকে পরপর বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। তিনি এগিয়ে আক্ষেপের সাথে তাসনিম বেগমকে জানান বিদিশার না সূচক উত্তরটির কথা। বিদিশার নাতে বাড়ির সামান্য গৃহভৃত্যের মায়া লাগলেও মায়া হলো না তাসলিম বেগমের। বরং সে ফুঁসে উঠলেন, গলা স্বর ইচ্ছাকৃত উঁচুতে তুলেই বললেন, খাবে না কেন? এখন কি এ বাড়ির খাবারও রুচিতে নিচ্ছে না? এতদিন তো ঠিক নিয়েছিল। বিদিশা ঘর থেকে ঠিক শুনতে পেল, তবে উত্তর দেওয়ার প্রয়োজন বোধটুকু করল না। এতে তাসনিম বেগম অসন্তোষ হলেন। এবার হনহন করে তিনি গেলেন বিদিশার রুমে। বরাবরের মতন রুমে প্রবেশ করার অনুমতিটুকু আজ আর নিলেন না। রুমে ঢুকে প্রশ্ন ছুড়লেন, বইটা কি ভাব ধরেছ নাকি? তোমার কাহিনী তো কিছুই বুঝছি না। প্রশ্ন এলো একের পর এক, উত্তর দেওয়ার মানুষটি রইল নির্লিপ্ত। তাসনিম বেগম এগিয়ে গেলেন আরো দু কদম। বিদিশার ভাবগতিক কিছুই তার স্বাভাবিক লাগছে না। মেয়েটা এতটা উদ্ভ্রান্ত হলো কেন? এবার একটু নরম হলেন তিনি। তোমার ঠিক সমস্যাটা কি বলবে আমাকে? বিদিশা এবার জবাব দিল না ফিরেই। আমার সমস্যা নেই। তাহলে এমন করছো কেন? কেমন করছি? প্রশ্ন করেই তাকালো সে শাশুড়ির দিকে। চোখে চোখ রেখে জবাব চাইল দৃঢ় সেই দৃষ্টির ভাষা। তাসনিম বেগম চোখ ঘুরিয়ে ফেললেন, বললেন, আমার ছেলে আসাতে তুমি খুশি হওনি মনে হচ্ছে। তুমি কি চাওনি ও আসুক? আপনার ছেলের সাথে আমার খুশি কিংবা কষ্টের কোনো যোগসূত্র আদৌ নেই। নেই। তাসনিম বেগম কিংকর্তব্য বিমূঢ়। যেই মেয়ে স্বামীর সান্নিধ্য না পেয়েও দিনের পর দিন অপেক্ষা করে গিয়েছে স্বামীর ফিরে আসার, সেই মেয়েকে না বলছে যোগসূত্র নেই? না নেই। তাসনিম বেগমের আর ধৈর্য হলো না বিদিশার খামখেয়ালি মেজাজ মেনে নেওয়ার, তাই তার কণ্ঠ এবার কাটকাট হলো। না থাকলে চলে যাচ্ছ কেন? বিদিশার দৃষ্টি এবার কাঁপলো, খুব ক্ষীণ। হৃৎপিণ্ড কেঁপেছে, কিন্তু সেটা ক্ষীণ নয়, অস্বাভাবিকভাবে দ্রুত। চলে যাওয়ার হলে তো সে বহু আগেই যেত, সে তো যায়নি। বিনা যত্নে বিনা প্রেমেও তো সে থেকে গেছে কতগুলো দিন। অথচ আজ কি সুন্দর সাবলীলভাবে তাকে চলে যাওয়ার নিমন্ত্রণ ছুড়ল মানুষটা। যাব, তবে এভাবে নয়। কিভাবে কিভাবে যাবে? তোমার এই অশান্তি আর ভালো লাগছে না। আমার ছেলেটা এত বছর পর বিদেশ থেকে এলো, আমি শান্তি চাচ্ছি। তুমি পরের বাড়ির মেয়ে, পরের বাড়িতেই যাও। তাই যাব মা, যতই হোক পর কখনো আপন হয় না। তার শেষ বাক্যে কঠোর শ্লেষের আভাস। তাসনিম বেগম কথা বাড়ানোর সুযোগ পেলেন না। তার আগে বিদিশা আগের মতন আকাশ দেখা আরম্ভ করে দিল। পরোক্ষভাবে যেন তাসনিম বেগমকে ঘর ছাড়ার আহ্বান করলো। তাসনিম বেগমও তা বুঝলেন। চালাক মানুষ কিনা সবই বুঝেন, কেবল এতটুকুই বুঝলেন না যতটুকু বুঝলে পরের বাড়ির মেয়েরও যে মন থাকে সেটা জানতে পারতেন। হসপিটালের এক কোণে চুপচাপ বসে আছে করবী।
আশেপাশে কেউ নেই, তার মাথা ঝিমঝিম করছে। গতকাল থেকে এই অবধি তিমির তার পাশে থাকলেও এখন জরুরি কাজে বেরিয়েছে, যেতেই হবে বলেই গিয়েছে, নয়তো সে যেত না। এতটুকু করবি জানে। তার ভীষণ একা লাগছে। এই বিপদের দিনে বিন্দু হিরণকে কাছে পেলে ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই। তার ফোনটা গতকাল হাত থেকে পড়ে যে টুকরো টুকরো হয়েছিল সেটা আর ঠিক করা হয়নি। সেটা ঘরের মেঝেতেই তেমনভাবে পড়ে আছে। হয়তো বিন্দুর নাম্বারটা জানা আছে। একবার কল দিয়েছিল তিমিরের ফোন থেকে সকালে, কিন্তু যায়নি কলটা, তাই আর দেয়নি। মেয়েটা তো সবে সকল দুঃখ কাটিয়ে উঠেছে, থাক আর দুঃখে না হয় সামিল না হোক। করবীর ভাবনার জাল ছিল ডাক্তারের কথায়। পেশেন্ট তো আপনার বাবা হন, তাই না? করবী প্রথম দফায় চমকে গেলেও নিজেকে সামলে নেয় দ্রুত, মাথা নাড়িয়ে জবাব দেয়। হ্যাঁ, এখন কেমন আছে আব্বু? মধ্যবয়সী পুরুষ ডাক্তারটি করবীর প্রশ্নে ভ্রু কুঞ্চিত করলেন, কিঞ্চিত বললেন। আপনার বাবার কন্ডিশন তো গতকাল রাতেই বলে দিলাম, জানেন না আপনি? করবী এবার অবাক হলো। কখন বলল কন্ডিশন? তবে কি সে যখন ঘুমিয়েছিল তখন বলেছে? কই, তিমির তো কিছু বলল না। করবীর কণ্ঠে স্বর আসে না। ভয়ঙ্কর কিছুর আভাস পেয়ে কলিজা থমকায়, তবুও সে শুধায়। আমাকে তো বলেনি উনি, হয়তো মনে নেই। আপনি একটু বলুন, আব্বুর শরীর কি বেশি খারাপ? আপনার আব্বুর হাতে সময় নেই, আর তার এই শ্বাসকষ্টটি আসলে রোগ নয়, এটি তার শেষ মুহূর্তের অবস্থা। করবীর পা কেঁপে উঠে, ধাক্কা খায় যেন প্রচন্ড বেগে। মাথা চেপে ধরে দু হাতে। কি ভীষণ যন্ত্রণায় যেন মাথাটা ছিঁড়ে যাচ্ছে, এত ভারী লাগছে। ডাক্তারটার চোখে এবার উদ্বিগ্ন দেখা গেল। আপনি ঠিক আছেন তো? এনি প্রবলেম? করবীর শরীর ঠিক নেই, প্রচন্ড রকমের ঘাম দেয় শরীরে, তবুও সে ঠিক থাকার আপ্রাণ চেষ্টা করে। সে বেঠিক হলে জীবন চলবে কিভাবে? তার জীবন চালানোর মতো কেউ যে অবশিষ্ট নেই পৃথিবীর বুকে। আব্বু গেলেই নেইটা একবার পরিপূর্ণ হবে। কিছুটা সময় নিয়ে স্থির করে নিজেকে। দাঁতে দাঁত চেপে জিজ্ঞাসা করে। হ্যাঁ, কিন্তু একটা অবাককর ঘটনা হলো, কোনো মৃত্যুশয্যায় রোগী একসময় শ্বাস ওঠার পর বেশিক্ষণ আর থাকেন না, অথচ আপনার আব্বুর রুহু এখনো আছে। আমার মনে হচ্ছে আর তার কোনো আকাঙ্ক্ষা এখনো সজাগ মস্তিষ্কে, তাই সে আশাটুকু পূরণের জন্য এখনো শ্বাস ধরে রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তিনি। রোগীর মস্তিষ্কে হয়তো বহুদিন যাবৎ এই ইচ্ছাটা পুষে রাখা, তাই তিনি এতটা যন্ত্রণা সহ্য করেও শ্বাস নিচ্ছেন। করবীর কাছে প্রতিটা কথাই নতুন। সে ভাবতে আরম্ভ করলো আব্বুর কোন ইচ্ছেটা বহু বছর যাবৎ পুষে রাখা। তেমন কোনো ইচ্ছের কথা তো সে জানে না, আব্বু কখনো বলেও নাই। এমন কি ইচ্ছে হতে পারে যার জন্য মানুষটা বেঁচে থাকার এমন আপ্রাণ চেষ্টা চালাচ্ছে? ডাক্তার চলে যেতে করবী ধীর পায়ে কেবিনে যায়। শান্ত নিবিড় আবছা অন্ধকার কক্ষটি দেখেই করবীর লোমকূপ দাঁড়িয়ে যায়। মনে হয় মৃত্যুদূত এসে দাঁড়িয়েছে এই রুমটিতে। যেই কোনো মুহূর্তেই আব্বুর প্রাণ পাখিটা ছিনিয়ে নিয়ে চলে যাবে সেই দূতটি। করবীর একমাত্র সম্বলটুকু নিয়ে এই দূত চলে যাবে বহু দূরে। পৃথিবীর বুকের পর বেঁচে থাকার গল্পে সে হবে নিঃসঙ্গ সৈনিক। কেউ প্রতিনিয়ত আর উৎসাহ দেওয়ার জন্য থাকবে না। বাড়ি ফিরতে দেরি হলে কেউ আর রান্না করে খাবার সাজিয়ে বসে থাকবে না। কেউ আর মেয়ের টাকা বাঁচাতে অমুক তমুক চাচার গল্প বানিয়ে বলবে না। বুকের বাপ পাশে থাকা অদৃশ্য হৃৎপিণ্ডটা ডুকরে উঠল। করবী খুব করে দোয়া চাইল আব্বুর সাথে সাথে যেন থেমে যায় তার এই হৃৎপিণ্ডটা। কি আর হবে বেঁচে থেকে? তার বেঁচে থাকাটুকু জুড়ে যে মানুষটা ছিল সেই মানুষটা না থাকলে বেঁচে থেকে আর কী লাভ? করবী জানে অনেক চাওয়ার মতন তার এই চাওয়াটাও অপূর্ণ থেকে যাবে। বেডের সাথে থাকা চেয়ারটায় বসলো সে। চোখে টলমলে অশ্রু। বাবার হাতটা আলগোছে তুলে নিল নিজের হাতের মুঠোয়। কণ্ঠ চেপে ধরে আছে যেন কোনো অশরীরী। কথা আসছে না, তবুও জোর করে কথা বলল। শেষ কথাগুলো বলা হোক, না হয়তো জীবন খাতায় আরো আফসোস বাড়বে। আব্বু শুনছো? ডাকলো বাবাকে। সে কণ্ঠ কাঁপছে। বাবা উত্তর দিল না, কিন্তু করবীর মনে হলো বাবা শুনছেন। সেই আশ্বাস থেকে সে আবারও কথা বলল। এই যে তুমি আমায় রেখে চলে যাচ্ছ, তোমার কষ্ট হচ্ছে না আব্বু? দ্বিতীয় প্রশ্নের উত্তরও এলো না। করবী উত্তরের আশাটুকুও করে না। ঢোক গিলে কথা বলার শক্তি সঞ্চয় করে ভাঙা কণ্ঠে বলে। এই যে আব্বু, তুমি যে এত করে বললে ভালো চাকরি পেলে আমাদের ঘর সাজাবে, সেই প্রতিশ্রুতি রাখবে না? তোমার মেয়ে চাকরি পাবে, অথচ তা দেখার জন্য তুমি থাকবে না, তাই না? আচ্ছা আব্বু, তুমি যে চলে যাচ্ছ, আমার জন্মদিনে শুভেচ্ছা জানানোর একমাত্র মানুষটা যে চলে যাচ্ছে, এরপর পৃথিবী আর আমার জন্মদিন মনে রাখবে বলো? আমাকেই বা মনে রাখার মতো পৃথিবীতে কেউ কেন আর থাকবে আব্বু? এমন বৃথা জন্মে তোমার মতো আব্বু পেয়েছিলাম, কতই না সৌভাগ্য আমার, তাই না বলো? আচ্ছা আব্বু, এখন মন খারাপ হলে আমার মুখ দেখে আমার দুঃখ বুঝবে কে বলো তো? রাতের বেলা অন্ধকার বারান্দায় যখন নিশ্চিন্তে ঘুমিয়ে থাকবো, তখন কে এসে আমার খোলা বইটা বন্ধ করবে? কে এসে মশার কয়েল জ্বালিয়ে দিয়ে বসে থাকবে আমার পাশে ঘন্টার পর ঘন্টা?
খারাপ স্বপ্ন দেখে যখন ঘুমের মাঝে কপাল কুঁচকে আটকে উঠবো, তখন কে মাথায় ভরসা দিয়ে আমার ঘুমন্ত মস্তিষ্ককে ভরসা দিয়ে বলবে চিন্তা করতে না? আমার মুখ দেখে দুঃখ বুঝতে পারা তুমিটা যাওয়ার পর আমার দুঃখ কে বুঝবে আব্বু? আমার যেই রাতে ঘুম হয় না, সেই রাতে তুমি বিহীন আমি কেমন করে থাকবো আব্বু? যে আঙুল ধরে আমি হাঁটতে শিখলাম, জীবনের এই পর্যায়ে এসে সেই আঙুল ছাড়া আমি আদৌ হাঁটতে পারবো? আমার না বুকের ভেতর ভীষণ কষ্ট হচ্ছে, তার চেয়েও বেশি নিজেকে নিঃস্ব লাগছে আমার। আমি জানি তোমারও ভীষণ কষ্ট হচ্ছে। তোমার আমার এই ছোট্ট দুনিয়ার মৃত্যু নামক ভয়ঙ্কর শব্দটা না এলে কতই না ভালো হতো, তাই না বলো? আব্বু, আমার কষ্ট হচ্ছে গো, ভীষণ কষ্ট হচ্ছে। আমার রেখে যেও না আব্বু, যেও না। কথাগুলো বলতে বলতে ভীষণ কান্নায় ভেঙে পড়ল করবী। থামানোর মতো কেউ নেই, কেউ না। এভাবে পৃথিবীতে একা একা যেতে হয় সবাইকে, চিরজীবন কেউ যে কারো ভরসা হয়ে থাকে না। করবীর চুল ভেজা, বারান্দায় ছুঁয়ে আসা ল্যাম্পপোস্টের আলো চিকচিক করছে ভেজা চুল, পরনে হলুদ রঙের একটা 3 পিস। বানিও আজ চুপচাপ খাঁচায় বসে আছে, আপুস নয়নে তাকিয়ে আছে করবীর দিকে। বিদায়ের বার্তা নাকি অবুঝ প্রাণীরা বুঝতে পারে, হয়তো বানিও বুঝেছে, করবীও বুঝেছে। বাবার সবটুকু ইচ্ছে এখন নিঃশেষ, আর হয়তো বাঁচবেন না। করবী জানে তিমির আছে বাবার কাছে। করবী বাড়িতে এসেছে বহুক্ষণ, এখন যাবে, বাণীকে সাথে নিয়ে যাবে। তার আগে ভাঙা ফোনটা চার্জে দেওয়া হয়েছিল, সেটা অন করে বিন্দুকে খবর দিতে হবে। চারিপাশের নিস্তব্ধতা আলিঙ্গন করে আছে রাতকে, সেই নিস্তব্ধতা ভেদ করে বাণী কথা বলে উঠল। সই সই সই, মনের কথা কই? করবী হুট করে বাণীর শব্দে চমকে গেল, খানিকটা বুকের মাঝে দুরু দুরু কম্পন। বাণীটা অনেকদিন পর আবার এই কথাটা বলেছে। বাণী যেদিন এই প্রথম কথাটা উচ্চারণ করে, সেদিন করবীর জীবনে মিরাক্কেল ঘটে, বাবা সুস্থ হয়ে যান। আজ আবার বাণী এই কথা বলছে যে বাণী কি মনের কথা আজ বলতে পারবে? করবীর মনে তুমুল সংশয়, তো বসে ঘাড় কাত করলো, বলল, বল। বাণী আবারও বলল, সই সই সই, মনের কথা কই? এক জীবনে ভালোবেসে সুখ পাইলাম কই? করবীর শরীরে মৃদু কম্পন দেখা দিল। বাণীর বলা কবিতাটা নিশ্চয়ই বাবার শেখানো, কারণ বাণীকে তিনি কথা শেখান। বাণীর মনের কথা বলতে পেরেছে, তবে সেটা বাণীর মনের কথা না, সেটা বাবার মনের কথা, যা বাণীর ঠোঁটে উচ্চারিত হয়েছে। করবীর চোখ টলমল করে উঠল। এতদিনে তবে বাবার মনের কথা সে জানলো, তাও ও বাবার বিদায় বেলা। নাকি বাবা সুস্থ হয়ে উঠবেন, কারণ গতবার তো বাণী কথা বলল যেদিন, সেদিন বাবা সুস্থ হয়ে উঠেছিল। কি তাই হবে? করবী ছুটে গেল ঘরে, ওড়না জড়িয়ে নিল মাথা হতে শরীর অবধি। কল দিল বিন্দুকে, দুবার রিং হতে কল ধরল মেয়েটা। উৎকণ্ঠা মেয়েটার কণ্ঠে। আপা কই আছিলা তুমি? তোমারে কতগুলান কল দিছি জানো তুমি? তোমাকে বাড়ির সামনে গিয়া শুনলাম তোমরা হাসপাতালে নাকি গেছো। কোন হাসপাতাল, কার কি হইল কিচ্ছু জানি না। তাও হিরণ ভাই অনেক খুঁজেছে। কি হয়েছে আপা? করবীর কণ্ঠ কাঁপছে, কথা বলতে পারছে না, তবুও অস্ফুট স্বরে উচ্চারণ করলো, বিন্দু আব্বু হসপিটালে, তোর আয়, আমি ঠিকানা মেসেজ করে দিচ্ছি। বিন্দুকে আর কথা বলার সুযোগ না দিয়ে কল বিচ্ছিন্ন করলো সে। তারপর বাণীর খাঁচাটা নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। বাবার কাছে পৌঁছাতে হবে, মনের এক কোণে যে আশার দ্বীপ জ্বলছে তা যেন সত্যি হয়, সেই নিয়ে কতবার দোয়াও করলো। ঘুড়ির বাবা অফিস ট্যুরে বাইরে গিয়েছে, মা গিয়েছে কোনো এক বান্ধবীর বিবাহ বার্ষিকীতে। ঘুড়িকে সেধেছেও সে যায়নি। অপরিচিত মানুষের সান্নিধ্যে যেতে ঠিক ওর ভালো লাগে না। বাবা মানে এই বিধায় ঘুড়ি বিদিশাকে নিজেদের ফ্ল্যাটে নিয়ে আসছে। বিদিশার চোখ মুখ শুকনো, মন মরা হাবভাব। ঘুড়ি অবশ্য জানে মন মরার কারণ কি। তাসনিম বেগম গতকাল এসে তার মায়ের সাথে দুঃখ করে গেছেন, অনেক কিছুই অপ্রাসঙ্গিক বলেছেন যা ঘুড়ির পছন্দ হয়নি, কারণ সে বিদিশা ভাবিকে চেনে। ভাবি কেমন তার একটু ধারণা এই কয়েক বছরে হয়েছে, তাই তাসনিম বেগমের কিছু কথা একদম যুক্তিহীন লেগেছিল। ভাবি, চলো আইসক্রিম খেতে যাবে? ঘুড়ির প্রশ্নে উদাস বিদিশার ধ্যান নড়ল, চোখের পলক পড়ল, সে ফিরে তাকালো, বিষণ্ণ কণ্ঠে বলল, এখন? হ্যাঁ চলো। বিদিশা ফুস করে শ্বাস ফেলল। মেয়েটার উচ্ছ্বসিত মুখমণ্ডলে তাকে না করতে ইচ্ছে হলো না, তাই ফ্যাকাশে কণ্ঠে বলল, আচ্ছা চলো। বিদিশা যে রাজি হয়ে যাবে এক কথায় ঘুড়ি সেটা জানতো। মানুষটা যাকে ভালোবাসে তাকে সবটুকু দিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এত গভীর আর নিবিড় ভালোবাসা অথচ কেউ বুঝলে তো। আশকারা পেতেই ঘুড়ি দ্বিতীয় আবদারটি ছুড়ল, চলো এক রঙের শাড়ি পরি। বিদিশা আর চোখে তাকালো, বলল, আমি তো পড়েছি। না এটা না, আমার কাছে এক রঙের দুটো শাড়ি আছে, অনলাইন থেকে অর্ডার করেছিলাম তোমার জন্য আর আমার জন্য। দিইনি তোমাকে, তোমাদের ঘরের অবস্থা একটু গম্ভীর তো তাই। চলো সেটা পরি। ঘড়ির কথায় ভ্রু দুটো কিছুটা উপরে তুলল বিদিশা, টানা টানা চোখ দুটোতে প্রশ্ন, আমার জন্য শাড়ি এনেছো কেন? ও মা, তোমার কত শাড়ি আমি পরি, তো আমি দু একটা তোমাকে দিব না? এত কিপটে ভেবো না আমাকে।
কিপটে ভাববো কেন? এখন কি তুমি রোজগার করো যে শাড়ি দিচ্ছ? যখন করবে তখন দিও। রোজগার না করি, এটা আমার উপহারের টাকা দিয়ে কিনেছি। ভাবি প্লিজ চলো না। মেয়েটার চোখে মুখে আকুতি মিনতি। বিদিশা এই মায়া মায়া মুখটায় আকুতি ফেলতে পারল না, তাই রাজি হলো, সম্মতি দিয়ে বলল। আচ্ছা চলো। সন্ধ্যা তখন রাতের আড়ালে ঝিমিয়ে এসেছে। ফিনফিনে বাতাস বইছে, জ্যোৎস্নার আলো মিশে আছে আসমান জুড়ে, সুন্দর সেই মোহনীয় রং। রাস্তার ধারে একধানে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টের হলুদ আলোয় জলজল করছে বিদিশার চোখ মুখ। কালো পেরে কাঠালিয়া রঙের একটা শাড়ি পরেছে, ঘুড়িও তাই পরনে। ঘুড়ির বয়স কম, উঠতি বয়স মাত্র। এই বয়সে চেহারার গড়ন অতিমাত্রায় আকর্ষণীয় হবে, সেটাই স্বাভাবিক, কিন্তু সেই স্বাভাবিককে এক হাত টেক্কা দিয়ে দ্বিগুণ আকর্ষণীয় লাগছে তরুণী বিদিশাকে। ওরা দুজনে এসে দাঁড়িয়েছে একটা আইসক্রিম স্টলের সামনে। সেখানে সামান্য ভিড় রয়েছে। একটা লেকের কাছে আইসক্রিমের স্টলটি। লেকের শান্ত শীতল বাতাস মনে সুখে উড়ে উড়ে আসছে এখানে। ঘুড়ির কাজ সমান চুলগুলো অবাধ্য বাতাসে উঠছে। বিদিশার চুলে বরাবরের মতনই খোপা বাঁধা, দু চারটা চুল কেবল কপাল জুড়ে পড়ে আছে। ঘুড়ি ভিড় ঠেলে গিয়ে আইসক্রিম নিয়ে এলো। সবাই আইসক্রিমের ঠোঁট ডুবিয়েছে দুজনায়, তার মধ্যে একটা রাশভারী কণ্ঠ পাওয়া গেল। গুড়ি, তুমি এখানে যে? উষ্ণ ঠোঁট দখল করে আছে ঠান্ডা আইসক্রিমটি। সেই অবস্থাতেই চোখ তুলে তাকালো বিদিশা। তাকাতেই থেমে গেল তার মুগ্ধ চোখ জোড়া। কালো শার্টে সুদর্শন পুরুষটিকে দেখে হৃৎপিণ্ডে আবারও প্রথমবারের মতো চলাৎ করে উঠল। ঘুড়িও কিঞ্চিত অবাক হয়েছিল, কিন্তু পরিচিত মানুষটাকে দেখেই গাল ভরে হাসলো, খানিকটা বিস্ময় নিয়ে বলল। আরে তুষার ভাইয়া, তুমি এখানে? ঘুড়ির হাসির বিপরীতে হাসলো তুষারও। এক ঝলক বিদিশার দিকে তাকিয়ে চোখ ঘুরিয়ে নিল, তারপর ঘাট কাত করে বলল। এলাম আর কি, ঘরে বোরিং লাগছিল তাই ভাবলাম এখান থেকে ঘুরে যাই। তুমি কখন এলে? ঘুড়ি একবার আর চোখে বিদিশার দিকে তাকালো। আপাত দৃষ্টিতে বিদিশার চোখ মুখ দেখে কিছু বুঝার উপায় নেই, সেদিকে তাকিয়ে উত্তর দিল। এসেছি এই তো 10-15 মিনিট হবে। আইসক্রিম খাবে? দাঁড়াও অর্ডার দিই। ঘুড়ির প্রস্তাব নাকচ করলো তুষার। না না, আমি খাই না আইসক্রিম। আইসক্রিম খাও না? কি বলো, এত মজার একটা জিনিস। না, তোমরাই খাও, আমার ভালো লাগে না। ভালো না লাগলেও খেতে হবে। দাঁড়াও আনছি। কথা শেষ করে যেই না ঘুড়ি পা বাড়াতে নিবে, ঠিক তখনই তার হাত ধরে আটকে দিল বিদিশা। মুখ চোখ গম্ভীর মেয়েটা সেই গাম্ভীর্যের রেশ কণ্ঠ ধরে এই বলল। যে খাবেন না তাকে জোর করছো কেন? দাঁড়াও এখানে, তুমি আর আমি এসেছি এখানে, তৃতীয় কেউ আসেনি, তাই তৃতীয় কাউকে জোর করে রাখবে না। বিদিশার শক্ত কণ্ঠে থেমে গেল ঘুড়ি। অস্বস্তি নিয়ে তাকালো তুষারের দিকে। তুষারের কপালে ভাঁজ পড়েছে, সে সন্দিহান কণ্ঠে বলল। আপনার টাকাতেও খাওয়াচ্ছে না, তাহলে আপনি বারণ করছেন কেন? বিদিশা তাকালো তুষারের দিকে, অন্যদিকে চোখ ঘুরিয়ে বলল। কার টাকায় খাওয়াচ্ছে ব্যাপারটা বড় না, ব্যাপারটা হচ্ছে বিপরীত পক্ষের মানুষের ইচ্ছা অনিচ্ছের ওপর। কারো অনিচ্ছায় কিছু করা উচিত না, হোক সেটা আইসক্রিম খাওয়ানো কিংবা বিয়ে দেওয়া। বিদিশার কঠিন জবাবে তাজ্জব বনে গেল তুষার। গোল গোল চোখে অস্বস্তি নিয়ে ঠায় দাঁড়িয়ে রইল ঘুড়িও। এমন একটা কথার প্রসঙ্গে কার কি বলা উচিত ঠিক বুঝে উঠতে পারল না কেউই। তৈয়ব হোসেন কখনো মেয়েকে রেখে ভাত খেতেন না, মেয়ে না ঘুমানো অব্দি ঘুমাতেন না, মেয়ে না ফেরা অব্দি দরজার কাছে বসে থাকতেন তার অপেক্ষায়। দীর্ঘ এক জীবন যে মানুষটা ছোট ছোট ব্যাপারেও নিজের সন্তানের অপেক্ষা করে গেছেন, সেই মানুষটা শেষ বেলায় সে আর অপেক্ষা করলেন না। বিদায় ক্ষণে মেয়েকে একবার বিদায় বললেন না, নীরবে বহু দূরে প্রস্থান নিলেন। মেয়ে আসা অবধি তিনি রইলেন না। পুরো হসপিটাল ভয়ঙ্কর আর্তনাদে বিমূর্ত হয়ে গেল। জ্যামের কারণে করবেই পৌঁছেছিল সবার শেষে। তার আগে বিন্দু, হুতুম, হিরণ সবাই পৌঁছে গেলেও সে পৌঁছাতে পারেনি। হয়তো ভাগ্য নির্মাতা চাননি বাবার প্রস্থান মেয়েটা চোখ মেলে দেখুক। করবি যখন হসপিটালে এলো তখন বিন্দু হাউমা করে কাঁদছিল। হুতুম ও হিরণের কোলে মাথা রেখে কাঁদছে। তিমির কাগজপত্র গুছাচ্ছে লাশ নিয়ে ফিরতে হবে বলে। যা বোঝার করবীর বুঝতে বাকি রইল না। ঠিক পরপরই গগন বিদারক চিৎকার করে উঠল সে। আব্বুর নিষ্প্রাণ দেহটা সামনে বসে কত বিলাপ করলো, বাবার হাত চেপে ধরে কত আকুতি করলো, তাকে সামলানোর চেষ্টা করলো সকলে। কিন্তু যে মানুষ তার বেঁচে থাকার শেষ সম্বলটুকু হারিয়ে ফেলে, সে মানুষকে কি সান্ত্বনার ভাষায় আটকানো যায় না। বাবা নামক সর্বস্বকে হারিয়ে মেয়েটা হয়ে উঠল উন্মাদ। বারবার বাবার দেহটা ধাক্কাতে লাগলো, বাচ্চাদের মতন বলতে লাগলো। আব্বু ফাঁকি দিলে তাই না? তোমরা সবাই আমার সাথে এমন খেলাই খেললে কেন? সবাই এমন করেই ফাঁকি দিলে। আমায় ভালোবাসার জন্য কেউ রইলো না। আব্বু তুমি জানো না করবি একা থাকতে পারে না, তার ভয় হয় রাত হলে। এখন কিভাবে একা থাকবে সে আব্বু? আজ একটা বার ভাবলে না করবির কি হবে? বা আব্বু তুমিও স্বার্থপর হলে। আব্বু ওঠো না, ও আব্বু ওঠো। করবীর পাগলামতে বিন্দু নিজেকে সামলাতে অক্ষম হচ্ছে, তবুও ভরসা দিতে হবে বলেই করবীর হাত ধরে আটকানোর চেষ্টা করলো। কাঁদতে কাঁদতে বলল। আপা এমন করো না, চাচা কষ্ট পাইব। করবী বিন্দুর হাত ঝাড়া দিয়ে ফেলে দিল, কান্না রেখে হাসতে আরম্ভ করলো, বিকট শব্দে হাসি। হাসতে হাসতে বলল।
কষ্ট পাবে না। আমার আব্বুর কষ্টের দিন শেষ। সেই যে বুক ভরা কষ্ট নিয়ে বেঁচেছিল তার আজ মুক্তি। আমার আব্বুর কষ্টের কিসের কষ্ট বল? আর আব্বুর তো মুক্তি, মুক্তি হয়ে গেছে আব্বুর। করবীর ভয়ঙ্কর অবস্থা আরো ভয়ঙ্কর হতে লাগলো। হিরণ তিমির হুতুমকেও বাদ রইল না বুঝাতে, অথচ মেয়েটা বুঝলে তো। বিড়বিড় করে প্রলাপ বকেই যাচ্ছে, কত কি প্রলাপ। কেবিনের কোনায় খাঁচার মাঝে নীরব দর্শক হয়ে বসে রইল বাণী। চঞ্চল পাখিটা আজ সকল চঞ্চলতা উড়ে গিয়েছে, যেন তাকে কথা শেখানো সঙ্গীটিকে হারিয়ে গভীর শোকে নিমজ্জিত হয়ে গিয়েছে। কেবল অবুজ চোখে তাকিয়ে রইল সে। মৃত্যু নামক নির্মল সত্য তার কাছে বড়ই নিষ্ঠুর ঠেকলো, নির্মম ঠেকলো। কিছু মানুষ চিরজীবনের জন্য ঘুমিয়ে আছে মাটির ভেতরে, তার সাথে ঘুমিয়ে গেছে কত শখ, কত স্বপ্ন, কত না বলা কথা, কত আফসোস, কত মায়া, আরো কত কি। জায়গাটি কবরস্থান, প্রতিটা মানুষের শেষ গন্তব্যস্থান, যেখানে এসে একদিন সবাইকে থামতে হবে, সবকিছুকে বুকে যত্ন করে পোষ মানিয়ে ঘুমিয়ে পড়তে হবে। এখানে চিরজীবনের ঘুম। ঠিক এই জায়গাটার চারিপাশ জুড়ে যে বেড়া লাগানো, সেই বেড়ার বিপরীতে এক জীবিত পৃথিবী, যে পৃথিবী প্রতিনিয়ত স্বপ্ন পুষে বুকে চলেছে বহুদূর। শেষ গন্তব্যের কথা ভুলে গিয়ে ক্ষণস্থায়ী গন্তব্যকে পাওয়ার আশায় ছুটছে। এই ছুটার শেষ নেই, তারা ভুল করেও একবার স্মরণ করে না একদিন তাদের ব্যস্ততা এসে ঘুমিয়ে যাবে কবর দেশেতে। একটা সামান্য বেড়া, অথচ দুটো পৃথিবীকে আলাদা করে দিয়েছে কত গুরুতরভাবে। সেই বেড়া ধরে ব্যস্ত পৃথিবীর একজন প্রাণী শূন্য চোখে তাকিয়ে আছে ঘুমন্ত পৃথিবীটার দিকে, কারণ আজ তার শখের মানুষটি ঘুমিয়ে গিয়েছে চিরনিদ্রায়। সেই ঘুম কেমন, কতটা একাকিত্বের, তাই দাঁড়িয়ে দেখছে মেয়েটি। বাতাস নেই চারিপাশে, গুমোট অস্বস্তিকর একটা গরম পড়েছে। তবে জ্যোৎস্না রাত, এক আকাশ জুড়ে একটি অর্ধখণ্ডিত চাঁদ চুপ করে আছে বিচ্ছেদের দেবদাসের মতন। সেই জ্যোৎস্নার আলো ঝলমল করছে নতুন কবরটার উপর। বাড়ি চলো, ভোর হবে তো কিছুক্ষণ পর। এই নিশ্চুপ অপরিচিত পরিবেশে পরিচিত কণ্ঠে খানিক কাঁপল করবীর শরীরটা। ঘাড় ঘুরিয়ে তাকাতেই চোখে পড়ল হিরণের ক্লান্ত পরিশ্রান্ত মুখটা। কবরীর অবাক হওয়া উচিত, হুট করে এখানে হিরণকে দেখে বিস্ময় প্রকাশ করা উচিত, অথচ সে কিছুই করল না। কেবল নির্জীব কণ্ঠে থেমে থেমে বলল, কখন এলে? আমি এখানেই ছিলাম। এখানে ছিলে? করবীর মুখে এবার খানিক বিস্ময় দেখা গেল। হিরণ এসে করবীর পাশাপাশি দাঁড়ালো, দৃষ্টি রাখলো করবীর মুখমণ্ডলে, উত্তর দিল, হ্যাঁ। কিন্তু কেন? আমি জানতাম তুমি আসবে। করবী এবারও সরাসরি তাকালো হিরণের দিকে। তুমি জানতে আমি আসবো কিভাবে? যে মেয়েটি তার সকল শখ আহ্লাদ কেবল উৎসর্গ করেছিল তার বাবার পেছনে, সেই মেয়েটি যে বাবার সাথে এত সহজে সংযোগ বিচ্ছিন্ন করতে পারবে না সেটা আমি জানি। করবীর চোখে জল এলো, কান্নারা এমনই আহ্লাদ পেলে প্রকাশ্যে আসতে চায়। হিরণ করবীর মনের অবস্থা বুঝলো, করবীর ডান হাতটা শক্ত করে ধরল। খেতো না, যে চলে গেছে কাঁদলেও সে ফিরে না। ছন্নছাড়া ভবঘুরে ছেলেটি নিখাত সান্ত্বনায় করবীর কান্না থামার বদলে বেড়ে গেল, ফুপিয়ে উঠল সে। কেন ফের না? তারা জানে না তাদের ছাড়া আমাদের কষ্ট হয়? জানে, কিন্তু ফিরে আসার যে নিয়ম নাই। থাকলে হয়তো তারা আসতো। এত আপন মানুষকে রেখে যেতে কেই বা চায় বলো? আমার খুব কষ্ট হচ্ছে। বাচ্চাদের মতন কি সহজ সরল স্বীকারোক্তি মেয়েটার। হিরণের খারাপ লাগে। তার ডান হাতে থাকা করবীর হাতটাকে সে বাম হাতে বুলিয়ে দেয় স্নেহের ছোঁয়ায়, বলে, তোমার যে খুব কষ্ট হচ্ছে সেটা আমি জানি, বুঝি। মা যখন মারা গেল তখন আমার কষ্ট বোঝার বয়স হয়নি। একদিন দেখলাম বাবার সাথে মায়ের কি নিয়ে যেন প্রচণ্ড ঝগড়া হলো। ঝগড়া ভয় পেতাম, তাই ভয়ে ঘরে গিয়ে দরজায় আটকে খাটে গিয়ে শুয়ে পড়েছিলাম। কখন যে ঘুমিয়ে গেলাম বুঝিনি। হিরণের কথা থামে, পরপরই ভেসে আসে দীর্ঘশ্বাস। ততক্ষণে করবীর কান্না কিছুটা দমে এসেছে। হিরণের এই জীবন সম্পর্কে তারা অবগত নয়, তাই স্বভাবতই কৌতূহল জন্মালো তার। তারপর হিরণ বুক ভরে শ্বাস নিল। কষ্টের কথা বলতে তার ভালো লাগে না, তবুও করবীর কষ্ট সামান্য নিয়ন্ত্রণে আনতে এই কথাগুলো বলা। কারণ মানুষ যখন নিজের কষ্ট নিয়ে প্রচণ্ড হতাশায় ভুগে, তখন তাকে অন্যের কষ্টের কথা জানাতে হয়। তখন অন্যের কষ্টের সাথে নিজের কষ্টের তফাৎ খুঁজে পেয়ে খুব সহজেই নিজের দুঃখটা লাঘব করতে পারে। হিরণকে চুপ থাকতে দেখে করবী আবারও জিজ্ঞাসা করল, তারপর? তারপর আর কি? ঘুম থেকে উঠলাম প্রচণ্ড চিৎকারের শব্দে। মায়ের ঘর থেকে চিৎকার আসছিল। ছোট্ট মন ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছিল। দ্রুত মায়ের রুমের কাছে যেতেই জীবনের নির্মম দৃশ্যটুকু দেখে ফেললাম। মায়ের শরীরে দপদপ করে আগুন জ্বলছে, মা নিজেই লাগিয়েছে আগুনটা। আমি মায়ের কাছে ছুটে যেতে চাইলেও দাদি আটকে দেয়। মাও এই জ্বলন্ত শরীর নিয়ে বারবার হাত নেড়ে ইশারা করছিল আমি যেন তার কাছে না যাই। বাড়ির কাজের লোকেরা ছুটে গিয়ে পানি আনলো, মায়ের শরীরের আগুন নেভালো, কিন্তু ততক্ষণে সবটুকু পুড়ে ছাই। মায়ের শরীর, মায়ের দুঃখ, মায়ের অভিযোগ, সবকিছু।
কথা থামলো। বোবা বাতাস ছুঁয়ে গেল শরীর। করবী তার হাতের তালুতে থাকা হিরণের হাতটা শক্ত করে ধরল। এই শক্ত করা অর্থ হলো আশ্বাস দেওয়া। কষ্ট পেও না। ছোট ভাঙা ভাঙা কণ্ঠে বলল সে। হিরণ হাসল। আবারও বুক ভরে কতগুলো বোবা বাতাস টেনে নিল অন্তরে। কষ্ট পাই না, কষ্ট পেয়েও আর কি হবে, মা ফিরবে না। তবে একটা জায়গায় আমার আফসোস থেকেই গেছে জানো। আমি 7 বছর থাকাকালীন মা মরেছিল। মায়ের বিদায়ে কান্না করার জন্য এই পৃথিবীতে কেউ ছিল না। আমি তো ছোট মানুষ, ভয়ঙ্কর দৃশ্য দেখে ভীত হয়ে গিয়েছিলাম, তাই কান্না করার সুযোগ পাইনি। অথচ আব্বু, দাদি, ফুপ্পি কেউ কাঁদল না। দেখলাম মায়ের লাশ কবরে ওঠার আগেই বাড়িতে বিশাল আড্ডা বসলো। সেই আড্ডায় আব্বুর দ্বিতীয় স্ত্রী কেমন আনতে হবে নিয়ে আলোচনা করতে ব্যস্ত সকলে। অথচ তখনও বাড়িটায় একজন মানুষের অস্তিত্ব পুড়ে যাওয়ার গন্ধ ছিল। একটা মানুষ এত বছর এই পৃথিবীতে ছিল, সংসার গুছানোর তাগিদে নিজেকে কখনো গুছানোর সুযোগ পেল না, সংসারের জন্যই শেষমেশ জীবন দিল। অথচ দুর্ভাগ্য দেখো, সেই সংসারেই তার শূন্যতায় কান্না করার মতন কেউ ছিল না, কেউ না। আমার মায়ের পুরো এক জীবনের মায়া শ্রম সবই বৃথা ছিল। অথচ চাচার ভাগ্য সেক্ষেত্রে ভালো, তার কবরের দিকে উদাস হয়ে তাকিয়ে থাকার জন্য একজন মানুষ তিনি পৃথিবীতে রেখে গেছেন। করবী সান্ত্বনা দেওয়ার ভাষা পেল না, কেবল শক্ত হাতে ধরে রাখলো হিরণকে। হিরণ তপ্ত শ্বাস ফেলল। জানো আমার আফসোস কি? করবী আগ্রহী মনে তাকালো, জিজ্ঞাসা করলো, কি? যে মানুষটা আগুনে ঝলসে যাওয়ার সময়ও আমার কথা ভেবে আমাকে তার কাছে যাওয়ার নিষেধাজ্ঞা দিয়েছিল, সেই মানুষটার জন্য আমি কিচ্ছু করতে পারিনি, কিছুই না। সকালবেলা ছাদে এসে দাঁড়িয়েছে বিদিশা। সূর্য সবে লাল টুকটুকে রং ধরে গগনে হাসতে শুরু করেছে। ভোরের মৃদুমধ্য বাতাস ছুঁয়ে যাচ্ছে শরীর। কর্কশ কণ্ঠে একাধারে একটা কাক ডেকে যাচ্ছে ভোরটাকে পরিপূর্ণ করতে। হুট করে ছাদের গেট খোলার শব্দ পেতে ঘাড় ঘুরিয়ে তাকালো বিদিশা। তাকাতে তুষারের ঘুম ঘুম চোখ মুখ দৃষ্টিতে এলো। এত সুন্দর পুরুষ মানুষ হয় কি না তার সন্দেহ। লোকটা প্রয়োজনের তুলনায় একটু বেশি সুন্দর বোধ হয়। সাদেজে তুষার প্রশ্নটা বিদিশাকে উদ্দেশ্য করেই করেছে, কিন্তু বিদিশা তবুও মুখ ভার করে অন্যদিকে ফিরে তাকিয়ে রইল। তুষার আরেকটু এগিয়ে গেল। বিদিশা থেকে 3-4 হাত দূরে প্রাচীরটার সাথে হেলান দিয়ে দাঁড়ালো। ঘুম মাখানো কণ্ঠ তার। এত সকালে সাদে কি করেন? বিদিশা উত্তর তো দিল না, বরং চলে যেতে উদ্যত হতেই তুষার বিরক্তিতে চ উচ্চারণ করলো। আরে আপনি কথা বলতে পারেন না নাকি? কেন? কথা বলতে পারলেই আপনার সাথে কথা বলতে হবে, এর কোনো বাধ্যতা আছে বুঝি? মেয়েটার ধারালো উত্তরে তুষার দিনে দিনে কেবল তাজ্জবি বনে যাচ্ছে যেন। এভাবে কথা বলেন কেন আপনি? কিভাবে বলি? এই যে মাধুর্যহীন। আপনার সাথে মাধুর্যতা দেখানোর প্রয়োজন বোধ করি না, তাই। তুষার যেন আর কিছু বলারই ভাষা পেল না। ঘুম উড়ে গেছে সেই কখন। মেয়েটাকে সে যতটুকু দেখেছে, মেয়েটা এত রুক্ষ নয়, সবার বেলাতে নয়। এই তো পরশুদিন মধ্যরাতে যখন তিমির বাড়ি ফিরল, তখন কি সুন্দর করে যত্ন করে তিমিরকে ভাত বেড়ে দিল। কেন বাড়িতে ফিরেনি দুদিন তাও জিজ্ঞাসা করলো। তিমিরের ক্লান্ত মুখ দেখে কেমন স্নেহ করলো। যদিও তিমির মেয়েটা থেকে বহুগুণ বড়, তবুও সম্পর্কের দিক দিয়ে মেয়েটা বড় অভিভাবকের মতোই আচরণ করলো। তাছাড়া ঘুড়ির সাথে থাকলেও তো কত সুন্দর করে মিশে, কিন্তু তার বেলাতে এলেই এমন শক্ত আচরণ করে কেন? মনের প্রশ্ন মনে রাখলো না তুষার, সোজাসাপটা জিজ্ঞাসা করলো। আপনি আমার সাথে এমন আচরণ করেন কেন? বিদিশা ছাদের মাঝ বরাবর এসে থামলো। পেছনে তাকিয়ে কর্কশ স্বরে বলল, আপনার এটাই প্রাপ্য, সেই জন্য। আমার দোষ কি? তুষারের প্রশ্নে এবার হু হা করে অপ্রত্যাশিতভাবে হাসলো বিদিশা। হাসি বজায় রেখেই বলল, আপনার দোষ, আপনি আপনার মায়ের মতোই হয়েছেন। বিদিশার উত্তর ধাঁধা। তুষার সেই ধাঁধা ধরতে পারল না। মানে? বিদিশা তপ্ত শ্বাস ফেলল। আপনার মা যেমন তার ভুলটা কি সেটা উপলব্ধি করতে পারেন না কখনো, ঠিক আপনিও তাই। আপনাদের এই উপলব্ধি করতে না পারার ব্যাপারটাই আপনাদের জীবনের বড় ভুল, বড় অন্যায়। তুষার রেগে গেল এবার। এতই যখন আমরা অন্যায় করেছি, ভুল করেছি, তো চলে যাচ্ছেন না কেন? বিদিশা ইগলের মতন তীক্ষ্ণ চোখ জোড়া এবার শীতল হয়ে এলো। কর্কশ মুখমণ্ডলটিও নরম হলো। থেমে গেল তার শক্তপোক্ত অভিনয়ের চেষ্টাটি। বিড়বিড় করে নিজেই নিজেকে বলল, ঠিকই তো, আমি চলে যাচ্ছি না কেন? থেকে গেছি কিসের আশায়? যেখানে আমি কোথাও নেই সেখানে সংসার পাতার আশায়? হ্যাঁ। বিদিশার মুখায়াবব নরম হয়ে আসতে তুষার অপরাধবোধ অনুভব করলো। তার বোধ হয় মেয়েটাকে এমনভাবে বলা উচিত হয়নি। বিদিশা নিজে নিজে বিড়বিড় করতে করতে ছাদ থেকে নেমে গেল। যে উত্তর বললে মানুষ দুর্বল ভাববে, সে উত্তর না হয় নাই বলল। থাকুক কিছু লুকিয়ে। বাবা বিহীন করভির ছোট্ট সংসার, শূন্য নিষ্প্রাণ রুমগুলো। বাবা বলে ডাকলেও সে ডাক প্রতিধ্বনিত হয় দেয়ালগুলোতে। এতটাই ফাঁকা চারিপাশ। শোক শোক করে বাবাবিহীন কেটে গেছে মেয়েটার একটা দিন।
ভাবতে ভাবতে ঘুমিয়ে গিয়েছিল ঠান্ডা ফ্লোরে। যখন জানালা ভেদ করে ভারী রোদ মুখে এসে পড়লো তখনই তার ঘুম ভাঙলো। এক কাঁধ ব্যথা হয়ে গেছে। ঘুম ভাঙতে স্মৃতি ভুলে ডাক দিয়ে বসে অভ্যাসবশত বাবাকে। সেই ডাক চারিপাশে ধাক্কা খেয়ে তারই কাছে ফিরে আসে। তখন তার মস্তিষ্ক সজাগ হয়। তীব্র শূন্যতায় খা খা করে উঠে জীবনটা। এই জীবনটাকে মনে হয় হৈমন্তের ধান উঠিয়ে ফেলার পর ফাঁকা জমিনটার মতন, কোথাও কিচ্ছুটি নেই, কেবল আধ খসা কিছু স্মৃতি পড়ে আছে জীবনের আনাচে কানাচেতে। করবি অভিমান বুকে পুষে উঠে দাঁড়ায়। বারান্দায় ঝিমুনি কাটতে থাকা বাণীর কাছে যায়। কেউ নেই জীবনটায়। অবহেলার কাকতারুয়া হয়ে বসে থাকা বাণীটির প্রতিও তার অভিমান জন্মে। সবচেয়ে বুঝদার করবি বাচ্চা হয়ে যায়, যেন বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।